হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গল্পটা আগের গল্পগুলো থেকে একদমই আলাদা। এখানে আমাদের ফিমেল লিড অ্যানেন, তার তো অঙ্ক একদমই ভালো লাগে না, কিন্তু বেচারির কপালটা এমনই খারাপ যে সে কলেজে বেছে বেছে অঙ্কের সাবজেক্টটাই পেয়েছে। আর অ্যানেন যখন এই অঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়বে, তখনই ওকে বাঁচাতে আমাদের হিরো হাজির হয়ে যাবে। আর আমাদের হিরোর নাম হলো সু কোনো সাধারণ মানুষ নয়, ও সত্যিই গণিতের ভগবান। তার মানে বুঝতেই পারছো যে গল্পটা খুবই ইন্টারেস্টিং। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি। এই পার্টের শুরুতেই আমরা অ্যানেন এবং তার বন্ধুকে দেখব, যারা কলেজের দিকেই যাচ্ছিল। আজকে ওদের কলেজের প্রথম দিন, কিন্তু অ্যানেনের মনে তো একটুও খুশি ছিল না। বেচারি খুশি হবে কি করে? ওর তো ভর্তি হওয়ার ইচ্ছে ছিল ভাষা ডিপার্টমেন্টে, কিন্তু ভর্তি হয়ে গেছে অঙ্কের ডিপার্টমেন্টে। আর অ্যানেনের আবার অঙ্ক একদমই ভালো লাগে না। আর অ্যানেন যখন কলেজের বাইরে দাঁড়িয়ে তার বন্ধুকে এইসব কথাবার্তাগুলোই বলছিল, তখনই আমরা দেখব যে অ্যানেনকে দূর থেকে কেউ দেখছে, আর সেটা আমাদেরই হিরো সু। তারপর তো অ্যানেন কোনো রকম চুপি চুপি ক্লাসের মধ্যে ঢুকে পড়ে। মানে ও যখন যায় তখন তো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছিল, আর টিচার যে কি পড়াচ্ছিল সব তো ওর মাথার ওপর দিয়ে যাচ্ছিল। তাই পাশে বসে থাকা মেয়েটিকে ও জিজ্ঞাসা করে যে এখন থেকেই এত কঠিন করে পড়াচ্ছে। তখন তো মেয়েটি উত্তর দেয় যে এগুলো তো অঙ্কের বেসিক জিনিস, তুমি কি স্কুলে এইসব পড়াশোনা করনি? আর তারপর তো মেয়েটি বলে, ও তুমি অ্যানেন, মানে যে গণিতে একদমই কাঁচা। আর তারপর তো সে খুব গর্বের সঙ্গেই বলে যে আমি কিয়াও, আর আমি গণিতে খুব ভালো মার্কস পেয়েই পাশ করেছি। তখন তো অ্যানেন কিয়াও এর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, মানে ওর দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। কিন্তু কিয়াও তো ওর সঙ্গে হ্যান্ডশেক করলোই না, তার উপরে ওর পাশের সিট ছেড়ে উঠে গিয়ে অন্য একটা সিটে গিয়ে বসে। টিচার গণিতের কি পড়া ছিল সেগুলোর কোনোটাই তো অ্যানেন বুঝতে পারছিল না, তাই তো সে জিজ্ঞাসা করার জন্য হাতও তোলে। কিন্তু ওর হাত তোলাতে সবাই ওর দিকে এমন করে তাকাচ্ছিল যে ভয়েও কোনো প্রশ্ন করতেই পারেনি। ক্লাসের পর কিয়াও তো লাইব্রেরিতে যায়, আর ও যে বইটা নেওয়ার চেষ্টা করছিল সেটা শেলফের অনেকটা উঁচুতেই ছিল, যেখান পর্যন্ত ওর হাত তো পৌঁছাচ্ছিল না। তখনই তো ইউয়ান এসে ওকে সাহায্য করে, আর ইউয়ানকে দেখে তো কিয়াও এর বেশ পছন্দ হয়। কিন্তু কিয়াও দেখে যে ইউএন গিয়ে তো অ্যানেনের পাশেই বসছে। ইউএন তো অ্যানেনের জন্য মিল্ক টিও এনেছিল, আর তারপর তো ইউএন অ্যানেনকে তার জ্যাকেটের মধ্যে লুকিয়ে ফেলে, যাতে সে লুকিয়ে লুকিয়ে মিল্ক টি খেতে পারে। দুঃখিত, এখানে আমাকে একটি অ্যাড দিতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধে। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড SSM2 ইউজ করে রেজিস্ট্রেশনে আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। এইসব কিছু তো দূর থেকে কিয়াও লক্ষ্য করেছিল, আর কিয়াও তো আবার যাওয়ার সময় ইউএনের গায়ে গা ঘেঁষেই যায়। কিয়াও তো ক্লাসে ফিরে শুধুমাত্র অ্যানেনকে দিয়ে প্রচুর কাজ করাচ্ছিল, এতে অ্যানেন প্রচুর বিরক্তও হয়। আর সে এটাই বলতে থাকে যে টপার বলে কি আমাকে দিয়ে সব কাজ করাবে নাকি? এটা তো শুধু অঙ্ক শেখার ব্যাপার, আমিও অঙ্ক শিখে নেব। আর তারপর থেকেই তো অ্যানেন প্রচুর পড়তে শুরু করে। ও যখন রাস্তা দিয়ে পড়তে পড়তেই যাচ্ছিল, তখনই তো একটা গাছে ওর ধাক্কা লেগে যায়। তখন তো মিস্টার সু বলে যে কি বোকা মেয়ে, কিন্তু এত পড়ার পরেও তো ক্লাস টেস্টে অ্যানেন তো খুব কম নাম্বারই পায়। আর এতে অ্যানেনের খুবই মন খারাপ হয়ে যায়। ও যখন কলেজে সেদিন ভাষা ডিপার্টমেন্টের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই দেখলো একজন প্রফেসর স্টুডেন্টদেরকে ভাষার ব্যাপারে পড়াচ্ছে। আর তখনই ওখানে কিয়াও চলে আসে, আর এসে সে অ্যানেনকে বলে, তুমি গণিতে এতটাই কাঁচা, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেলতাম। আর এইটা শুনেই তো অ্যানেন আবারও ইরিটেট হয়, আর সেই কিয়াওকে বলে যে এরপরের টেস্টে যদি আমার রেজাল্ট ভালো হয় তাহলে তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আর যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইবো আর ডিপার্টমেন্ট চেঞ্জ করে নেব। কিয়াও তো খুব আনন্দের সঙ্গেই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। সেদিন রাতে তো অ্যানেন লাইব্রেরিতে পড়তে যায়, কিন্তু ওর দ্বারা তো অঙ্ক একদমই হচ্ছিল না। আর ও তো এটাই ভাবতে থাকে যে আমি কেন কিয়াওকে চ্যালেঞ্জ করলাম। আর এবার তো অ্যানেন পড়া বাদ দিয়ে ভগবানকেই ডাকতে শুরু করে দেয়, আর এটা বলে, ভগবান যদি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, প্লিজ আমার কাছে গণিতের ভগবানকে পাঠিয়ে দাও। এটা প্রার্থনা করার পর অ্যানেন তো টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে যায়।
তখনই তো আমাদের হিরো সুয়ের এন্ট্রি হয় ওখানে। সু তো এসেই ওকে বলে, তুমি খুবই বোকা মেয়ে, এই সামান্য গণিতগুলো তুমি করতে পারছো না। তখন অ্যানেন বলে, কোথায় সহজ, গণিত তো খুবই অ্যাবনর্মাল জিনিস। এটা শুনে সু বলে, আমি গণিতের ভগবান, আর আমি এখানে তোমাকে সাহায্য করার জন্যই এসেছি। অ্যানেনের তো সুকে দেখে তার একটা সিনিয়রের কথা মনে পড়ে। আসলে প্রথমটা অ্যানেন তো সুকে তার সিনিয়রই ভেবেছিল। তারপর সে এটাও ভাবে যে আমার সঙ্গে আমার সিনিয়রের তো অনেক বছর আগে দেখা হয়েছিল। তারপর ও এটাও ভাবে হয়তো সু আমার সিনিয়র নয়। ও তো সুকে প্রশ্ন করেই ফেলে যে তাহলে কি আমি ডাকতেই তুমি এখানে এসছো? তখন তো সু হ্যাঁ বলে। আর এইটা শুনেই তো অ্যানেন স্বপ্নের জগতেই ঢুকে যায়। মানে সে তো এটাই ভাবতে থাকে যে আমার ডাকে যখন সু এসছে তার মানে সু নিশ্চয়ই আমার প্রচুর খেয়াল রাখবে। আর এইগুলো ভেবে ভেবে অ্যানেন তো প্রচুরই খুশি হচ্ছিল। কিন্তু ওর খুশি বেশিক্ষণ থাকেনি, কারণ সু তো ওকে একটা টাইম টেবিল দিয়ে দেয়। এই টাইম টেবিলে তো এইগুলোই ছিল যে অ্যানেন কাল সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত কি করবে। আর এই টাইম টেবিলটা দেওয়ার পরেই তো সু ওখান থেকে চলে যায়। কিন্তু অ্যানেন তো তখনও পর্যন্ত বুঝতে পারছিল না যে সে স্বপ্ন দেখছে নাকি এগুলো সত্যিই তার সঙ্গে হচ্ছে। পরের দিন ঠিক ভোর 5টার সময় সু গিয়ে খেলার মাঠে অ্যানেনের জন্য অপেক্ষা করে। কিন্তু তখনও যখন অ্যানেন আসেনি, ও তো অ্যানেনকে ফোন করে আর এইটা বলে, তুমি পুরো 1 মিনিট 35 সেকেন্ড লেট হয়ে গেছো, আর 8 মিনিটের মধ্যেই তুমি খেলার মাঠে চলে এসো। তখন তো অ্যানেন খুবই বিরক্ত হয় আর এটাই বলে যে ঘুম থেকে ওঠার পরে আমি তোমার সঙ্গে কথা বলছি। এই বলে তো অ্যানেন ফোনটা কেটেই দেয়। কিন্তু সু ওকে বারবারই ফোন করতে থাকে। তখন তো অ্যানেনকে বাধ্য হয়ে খেলার মাঠে আসতে হয়। তারপর তো সু অ্যানেনকে দৌড়াতে বলে। তখন তো অ্যানেন বলে, আমি এরকম করতে পারবো না। আর এটা শুনে সু তো অ্যানেনকে জোর করতেই শুরু করে। তখন তো অ্যানেন সুকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি একাই দৌড়াবো। আর সু ওকে ছাড়া মাত্রই অ্যানেন তো ওখান থেকেই দৌড়ে পালিয়ে যায়। আর এরপর তো অ্যানেন ব্রেকফাস্ট করতে যায়। কিন্তু ব্রেকফাস্ট করতে গিয়েও শান্তি পায়নি, কারণ কিছুক্ষণের মধ্যে তো সু ওখানে হাজির হয়ে যায়। আর গিয়েই তো সে অ্যানেনের প্লেটটা নিয়ে নেয় আর এটাই বলে, তুমি সকাল থেকে অনেক ক্যালোরি খেয়ে ফেলেছো, তাই এখন আর তোমাকে খেতে হবে না। আর এবার তো অ্যানেন চিৎকার করে সুকে বলে, আমার খাবার আমাকে ফেরত দাও। আর সু যখন খাবার ফেরত দিল না, ওকে তো অ্যানেন ডেভিল পর্যন্ত বলে দেয়। কিন্তু তবুও তো সু জোর করেই অ্যানেনকে লাইব্রেরিতে পড়ার জন্য নিয়ে যায়। পড়তে পড়তেই তো অ্যানেনের ঘুম চলে আসে। আর ও তো এতটাই ঘুম পাচ্ছিল যে ও তো এদিক ওদিক ঝুঁকেই পড়ে যাচ্ছিল। যেটা সু দেখতে পেয়ে ওর টেবিলের কাছে একটা জিনিস রেখে দেয়, আর যেটা মাথায় লাগার সঙ্গে সঙ্গেই অ্যানেনের তো ঘুম ভেঙে যায়। আর তারপরেই তো অ্যানেন চেয়ার ছেড়ে উঠে পড়ে। তখন তো সু ওকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছ। এটা শুনে অ্যানেন বলে, আমি তো অনেকক্ষণ থেকে পড়াশোনা করছি, তাই আমি একটু প্রকৃতি দেখতে যাচ্ছি। যেটা শুনে সু তো ওকে একটা প্রকৃতির ছবি দেখিয়ে দেয়। কিছুক্ষণ পর অ্যানেন তো আবারও চেয়ার ছেড়ে উঠে পড়ে আর এটা বলে, আমার খুবই তেষ্টা পেয়েছে, তাই আমি জল আনতে যাচ্ছি। এটা শুনে সু তো ওকে একটা জলের বোতলই দিয়ে দেয়। আর এবার তো অ্যানেন এতটাই বিরক্ত হয় যে সে একবারেই পুরো জলের বোতলটাই খালি করে ফেলে। আর তারপর অ্যানেন বলে যে আমার আরও তেষ্টা পেয়েছে। এই বলে ও যখন আবারও যাবেই ভাবছিল, তখনই তো সু ওকে আরও একটা বড় জলের বোতল দেয়। তখন তো বেচারিকে বাধ্য হয়ে বসে পড়তে হয়। কিছুক্ষণ পর অ্যানেন আবারও উঠে পড়ে। তখন তো সু ওকে জিজ্ঞাসা করে, এবার কি ব্যাপার। তখন অ্যানেন বলে যে এবার আমাকে টয়লেটে যেতে হবে। তখন তো সু ওকে আর আটকায়নি আর এটাই বলে যে 5 মিনিট, মাত্র 5 মিনিটই তোমার সময়। অ্যানেন তো এটাই ভাবতে থাকে যে আমাকে তো এই ডেভিলের হাত থেকে বাঁচতেই হবে। এটা ভেবেই তো অ্যানেন চুপি চুপি লাইব্রেরি থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু মিস্টার সুয়ের হাত থেকেও পালাবে কোথায়, মিস্টার সু তো কিছুক্ষণের মধ্যে ওকে ধরেই ফেলে। আর এবার তো অ্যানেন সুয়ের উপর রাগ দেখাতেই শুরু করে আর এটা বলে, তুমি যা কিছুই করে নাও না কেন, আমি তো তোমার কাছ থেকে অঙ্ক শিখবই না। তখন সু ওকে জিজ্ঞাসা করে, তাই নাকি, তাহলে তুমি কি করতে চাও। তখন অ্যানেন ওকে উত্তর দেয় যে আমি আমার জীবন আমার মতো করে কাটাতে চাই। এইটা শুনে সু বলে, ঠিক আছে চলে যাও। সু ওকে ছেড়ে দিচ্ছে, তাই অ্যানেন তো খুশি খুশি ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওর খুশি বেশিক্ষণ টেকেনি, কারণ সু তো ওর কম মার্কসের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর তাই দেখে সবাই তো ওকে খুব খারাপ খারাপ কমেন্টই করছিল। আর তখনই ওর কাছে আবারও সু চলে আসে আর সু এসে বলে, তুমি এখানে দাঁড়িয়ে গেলে কেন, চলে যাও। আর এবার তো অ্যানেন সুয়ের উপর ভীষণ রাগ দেখায়। যেটা থেকে সু বলে, তুমি কি ভেবেছিলে যে আমি তোমাকে এত সহজে আমার কাছ থেকে পালিয়ে যেতে দেব। আর তারপরে তো বেচারিকে বাধ্য হয়ে আবারও লাইব্রেরিতে পড়াশোনা করার জন্য যেতে হয়। আর এবার সে অনেকক্ষণ পড়াশোনা করার পর একটা ফর্মুলা তো মুখস্থ করেই ফেলে। আর তাই দেখে সু ওকে মাথায় হাত দিয়ে আদরও করে। আর এইটা আবার কিয়াও দেখতে পেয়ে যায়। কিয়াও দেখে এটাই বলতে শুরু করে, কালকে অ্যানেন ইউএন এর সঙ্গে ছিল আর আজকে আবার অন্য একটা ছেলের সঙ্গে চলে এসছে। অ্যানেন তো খুব খুশিই হচ্ছিল যে সু ওকে আদর করছে। কিন্তু কিছুক্ষণ পর সু ওর চুলটা টেনে বলে যে কালকে তুমি মাথা শেভ করে আসবে।
ব্যাস, এইভাবে তো ওদের মধ্যে আবারও গন্ডগোল বেঁধে যায়। পরের দিন তো অ্যানেন শুয়ের থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল, আর এদিকে শু তো অ্যানেনের জন্য লাইব্রেরিতে অপেক্ষাই করছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও অ্যানেন যখন এলো না, শু ওকে ফোন করে। তখন তো অ্যানেনের হয়ে ইউয়ানই ফোনটা ধরে ফেলে, আর এটা দেখে অ্যানেন তো খুবই ঘাবড়ে যায়। তখন সে শুকে বলে যে আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটা এখন অ্যাভেলেবল নেই। এই বলে তো সে ফোনটা কেটে দেয়। আর অ্যানেন যে এইভাবে কেন লুকিয়ে বেড়াচ্ছে সেটাই তো ইউএন বুঝতে পারলো না। তখন তো ইউএন অ্যানেনকে জিজ্ঞাসাও করে যে ও এইরকম কেন করছে। তখন তো অ্যানেন উত্তর দেয় যে যদিও শুকে দেখতে খুব ভালো, কিন্তু ওর এক্সপ্রেশনটা খুবই ভয়ঙ্কর। তখন তো ইউএন বলে যে আমার কাছে একটা আইডিয়া আছে। এই বলে তো সে অ্যানেনের হুডির টুপিটাকে জোর করেই টেনে দেয়। আর এবার তো অ্যানেন খুবই রেগে যায়, আর এটাই বলে অনেক হয়েছে, আমি কেন শুয়ে থেকে লুকিয়ে বেড়াচ্ছি। এই বলে তো সে হুডির টুপিটা খুলে উল্টো দিকে যাওয়া শুরু করে, কিন্তু সামনেই সে শুকে দেখতে পায়। আর দেখেই ও এতটাই ঘাবড়ে যায় যে আবারও পেছন দিকে ঘুরে দৌড়ানো শুরু করে। আর অ্যানেন যখন দৌড়েই যাচ্ছিল তখনই মিস্টার শু দেখলো ওপর থেকে একটা ক্যাকটাসের পট অ্যানেনের উপর পড়ে যাবে। আর তাই তো সে অ্যানেনের দিকে দৌড়ে যায়, আর কিছুটা যাওয়ার পর অ্যানেনের হাত ধরে ওকে নিজের কাছে টেনে নেয়। আর এইভাবেই তো অ্যানেন ক্যাকটাসের পট থেকে বেঁচে যায়। তখন তো অ্যানেন শুধুমাত্র শুকেই দেখতে থাকে। আর তখনই ওখানে ইউএন চলে আসে, আর সে অ্যানেনকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। অ্যানেন তো ইউএনের কথার উত্তর দিলই না, আর সে এটাই ভাবতে লাগলো আমি শুয়ের থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, কিন্তু তবুও শু আমাকে বাঁচিয়েছে। এদিকে ইউএন তো অ্যানেনকে জিজ্ঞাসা করেই বসে যে তুমি কি এই ডেভিলের কথাই আমাকে বলছিলে এক্ষুনি। তখন তো অ্যানেন বলে যে আমি যা বলেছিলাম সেগুলো ফিরিয়ে নিচ্ছি। শু তো খুবই হ্যান্ডসাম। শু তো অ্যানেনকে বলে যে চলো অনেক হয়েছে, এবার পড়াশোনা করার সময় হয়ে গেছে। তখন তো অ্যানেন বলে হ্যাঁ ঠিকই বলেছ, আমার তো পড়াশোনা করতে খুবই ভালো লাগে। আর এটা বলেই সে তো শুয়ের পেছনে পেছনে যেতে শুরু করে। তারপর অ্যানেন তো শুকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এক্ষুনি কি করে বাঁচালে। তখন তো শু ওকে উত্তর দেয় যে আমি তো এইসব অঙ্কের ক্যালকুলেশন দিয়ে করে ফেলেছি, তুমি যখন অঙ্ক শিখে যাবে তুমিও এসব বুঝতে পারবে। আর এতে তো অ্যানেনও হ্যাঁ বলে দেয়। পরের দিন খেলার মাঠে রানিং করতে গিয়ে অ্যানেন তো ক্লান্ত হয়ে খেলার মাঠেই শুয়ে পড়ে। তখন তো শু ওর কাছে গিয়ে বলে যে উঠে আবার দৌড়াও, কিন্তু অ্যানেন তো দৌড়ানোর বদলে সে শুয়ের হ্যান্ডসাম মুখটা দেখতেই থাকে, যেটা দেখে শু তো উঠে পড়ে। আর অ্যানেন ওর পেছনে পেছনে দৌড়াতে থাকে। লাইব্রেরিতে পড়তে গিয়ে অ্যানেন তো শুয়ের ছবি আঁকছিল, আর যেটা শুও দেখতে পেয়ে যায়। তাই তো অ্যানেন সেই কাগজটাকে মুড়ে ডাস্টবিনেই ফেলে দেয়, কিন্তু এই ডাস্টবিনে কাগজ ফেলতে গিয়ে অ্যানেনের ঘাড় তো টুইস্ট হয়ে যায়। তখন তো অ্যানেন শুকেই বলে ওকে সাহায্য করতে, আর শু তো এক ঝটকাতেই ওকে ঠিক করে ফেলে। আর এটাই তো অ্যানেন বেশ খুশি হয়ে যায়। লাইব্রেরিতে যত মেয়েই পড়াশোনা করতে আসছিল সবাই তো শুকেই দেখতে শুরু করে, আর এটাই বলতে থাকে যে শু কত হ্যান্ডসাম। আর এগুলো তো অ্যানেনও শুনতে পায়। তখন অ্যানেনও গালে হাত দিয়ে বলে হ্যাঁ ওরা ঠিকই বলছে, তুমি খুবই হ্যান্ডসাম। তখন তো শু ওকে মুখ বন্ধ করতে বলে আর পড়াশোনায় মন দিতে বলে। এবারে টেস্টের রেজাল্টে অ্যানেনের নামটা লাস্ট ছিল না, তাই অ্যানেন তো প্রচুর খুশি হয়। আর অ্যানেন তো এটাও বলে যে শু আমার টিচার। তখন তো কিয়াও ওকে বলে যে তুমি যতই চেষ্টা করো তুমি কোনোদিনই আমাকে হারাতে পারবে না, তাই তোমার পক্ষে তো এটাই ভালো হবে যে তুমি যদি হার মেনে নাও। এটা বলেই তো কিয়াও ওখান থেকে চলে যায়। আর এদিকে শু অ্যানেনকে ফোন করে আর এটা বলে যে 1 মিনিটের মধ্যে লাইব্রেরিতে আমার সঙ্গে দেখা করো। আর তাই তো অ্যানেন দৌড়ানোই শুরু করে। এদিকে একটা মেয়ে শুকে দেখে সে তো ইচ্ছে করেই পড়ে যায়, আর সে শুকেই বলছিল তাকে সাহায্য করতে, কিন্তু শু তো ওকে কিছুতেই সাহায্য করতে রাজি ছিল না। যেটা দেখে অ্যানেন তো শুকেই বকতে শুরু করে, আর এটাই বলে যে তুমি একটা মেয়েকে কি করে এইভাবে নিচে ঠেলে ফেলতে পারো, তুমি দাঁড়াও আমি এক্ষুনি গার্ডকে ডাকছি। আর এগুলো শুনে শু তো ভীষণ অবাক হয়, কারণ অ্যানেন তার ব্যাপারে এইসব কি করে বলতে পারে। আর তখনই তো সেই মেয়েটি বলে ওঠে যে না না সিকিউরিটি গার্ডকে ডাকার দরকার নেই, আমি নিজে থেকেই নিচে পড়ে গেছিলাম। আর তারপর তো সেই মেয়েটা নিজে থেকেই উঠে পড়ে। আর এটা দেখে অ্যানেন ওকে বলে যে তুমি যখন ঠিকই ছিলে তাহলে এরকম নাটক কেন করছিলে, চলো এক্ষুনি শুয়ের কাছ থেকে ক্ষমা চাও। তখন তো মেয়েটি বলে ওঠে যে আমি ক্ষমা চাইবো কি না চাইবো সেটা আমার ব্যাপার, তুমি আমাকে বলার কে। তখন তো অ্যানেন শুয়ের কাছে চলে যায় আর এটাই বলে কারণ শু আমার বয়ফ্রেন্ড। তখন তো মেয়েটি শুয়ের কাছে ক্ষমা না চেয়েই ওখান থেকে চলে যায়। আর এটা দেখে অ্যানেনের ভীষণ রাগ হয়, তাই সে তো মেয়েটির পেছনে যাবেই ভাবছিল, কিন্তু শু ওকে আটকে দেয়। আর এটাই বলে যে আমার সঙ্গে লাইব্রেরিতে চলো, কারণ তুমি আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। আর এটা শুনে অ্যানেনের রাগ তো এক মুহূর্তেই কমে যায়। তারপর তো শু অ্যানেনকে জিজ্ঞাসা করে যে এই গার্লফ্রেন্ড কি হয়। যেটা শুনে অ্যানেন বলে গার্লফ্রেন্ড তো এমন একজন হয় যে তোমার মতো হ্যান্ডসাম ছেলেদেরকে বাজে মেয়েদের হাত থেকে বাঁচায়। এরপর তো শু বলে যে তুমি আজকে অনেক সময় নষ্ট করে ফেলেছো, তাই তোমাকে ডবল বার পড়তে হবে।
আর এটা শুনে অ্যানেন তো খুবই রেগে যায় আর শুকে বলে যে তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না, আমি বুঝতেই পেরেছি তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছো। তারপর তো অ্যানেন শুকে বলে তুমি কি জানো কিয়াও আমাকে বলেছে যে আমার গণিতে একদমই ট্যালেন্ট নেই। তখন তো শু ওকে বলে যে কিয়াও ঠিকই বলেছে। তখন তো অ্যানেন বলে যে কিয়াও তো আমাকে এটাও বলেছে যে আমি তাকে কোনোদিনই হারাতে পারবো না, কিন্তু আমি তাকে হারাতে চাই। তোমার কাছে কি এরকম কোনো শর্টকাট নেই যাতে আমি খুব তাড়াতাড়ি অঙ্ক শিখে যাব? তখন তো শু অ্যানেনকে একটাই ফর্মুলা 100 বার লিখতে বলে আর এটাই বলে যে পড়াশোনার কোনো শর্টকাট হয় না। এদিকে ইউএন তো অ্যানেনের জন্য মিল্ক টি নিয়ে ওর ক্লাসে হাজির হয়ে যায় আর ইউএনকে দেখে কিয়াও তো ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইউএন তো কিয়াওকে শুধুমাত্র অ্যানেন কোথায় আছে জিজ্ঞাসা করেই চলে যায়। এদিকে লাইব্রেরিতে আসা সব মেয়ে আজকে তো শুকে লাভ লেটারই দিয়ে যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে ওদের টেবিল তো লাভ লেটারেই ভর্তি হয়ে যায় আর একটা মেয়ে তো এসে শুকে তার নাম্বারই চেয়ে বসে। তখন শু তো না করে দেয় আর যেটা শুনে মেয়েটা বলে যে তুমি আমাকে নাম্বার কেন দিতে চাইছো না? তখন তো শু একটা কাগজে লিখে বলে যে অ্যানেন আমার গার্লফ্রেন্ড। তখন তো অ্যানেন বেশ অবাক হয় আর সে শুকে জিজ্ঞাসা করে কি তুমি আমাকে বলছো আমি তোমার গার্লফ্রেন্ড? তখন শু বলে কেন, তোমার কি এতে কোনো সমস্যা আছে? তখন তো অ্যানেন মেয়েটির দিকে ঘুরে যায় আর এটাই বলে যে হ্যাঁ আমি শুয়ের গার্লফ্রেন্ড। তখন তো মেয়েটি বলে যে আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি ওর গার্লফ্রেন্ড বলে। তখন তো অ্যানেন মেয়েটিকে বলে কিন্তু আমরা এইভাবে পাবলিকলি তো কিস করতে পারবো না। তখনই তো শু হঠাৎ করেই অ্যানেনকে তার কাছে টেনে নেয় আর ওর কপালে একটা কিস করে। অ্যানেন তো এতে বেশ অবাক হয় আর সেই মেয়েটিও। আর এদিকে ইউএনও তখন লাইব্রেরিতে আসছিল আর সে তো শুকে দেখেই ফেলে যে অ্যানেনকে কিস করছে। আর অ্যানেনকে কিস করার পর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে শু জিজ্ঞাসা করে যে এবার বিশ্বাস করতে পেরেছো তো? আর এই কথাটা শুনে মেয়েটা তো ওখান থেকে চলে যায়। তুমি এইসব ব্যাপারে এত তাড়াহুড়ো কেন করছো? আমি তো এগুলোর জন্য রেডিও নই। শু তখন অ্যানেনকে বলে যে আমি তোমাকে কিস করেছি যাতে আর অন্য কেউ না এসে তোমার পড়াশোনায় বিরক্ত করে। আর ততক্ষণে তো ওখানে ইউএনও চলে আসে আর আর এসে সে শুকে বলে যে তুমি অ্যানেনকে কিস কেন করলে? আর অ্যানেনকে জিজ্ঞাসা করে যে অ্যানেন এ কি তোমার বয়ফ্রেন্ড? তখন তো অ্যানেন বলে না তো, এ আমার বয়ফ্রেন্ড নয়, শু আমাকে কিস করেছে যাতে আমাকে পড়াশোনায় কেউ ডিস্টার্ব না করে। তখন ইউএন বলে এটা আবার কিরকম কথা, পড়াশোনায় কেউ ডিস্টার্ব করবে না বলে শু তোমাকে কিস করে দিল? তখন তো শু বলে তোমার কাছে কি এছাড়া অন্য কোনো উপায় আছে? তখন তো ইউএন ওকে বলে যে তোমাকে কেন অ্যানেনকেই গার্লফ্রেন্ড বানাতে হবে, তুমি তো অন্য কোনো মেয়েকেও গার্লফ্রেন্ড বানাতে পারতে। এটা শুনে শু বলে আমি এরকম করতে পারবো না। আর তারপর অ্যানেনের দিকে ঘুরে বলে কারণ তুমিই আমার কাছে অনেক ভালো ডিয়ার। আর এই কথাটা শুনে অ্যানেন এবং ইউএন দুজনেই তো অবাক হয়ে যায়। আর তারপর তো শু এটাও বলে যে আমার ক্যালকুলেশনের হিসেব থেকে অ্যানেনকে কিস করা সব থেকে সহজ ছিল। আর এটা শুনে ইউএন ওকে বলে যে আমি কিছু শুনতে চাই না, এরপরে যা কিছুই হয়ে যাক না কেন তুমি আর অ্যানেনকে কিস করতে পারো না। এই বলেই তো ইউএন ওখান থেকে চলে যায়। ইউএন যখন সেদিন বাস্কেটবলই খেলছিল তখনই তো ওখানে কিয়াও চলে আসে আর সে এসে ইউএনকে জলও দেয় আর তারপর এটা বলে যে আমি অ্যানেনের ক্লাসের মনিটর। তখন তো ইউএন খুব এক্সাইটেড ভাবে ওকে হ্যালো বলে আর এটা বলে যে প্লিজ তুমি এরপর থেকে একটু অ্যানেনের খেয়াল রেখো। আর এটা শুনে কিয়াও তো কি বলবে বুঝতেই পারলো না। আর তারপর কিয়াও ওকে জিজ্ঞাসা করে যে তুমি তো লাইব্রেরি থেকে এলে, তার মানে তুমি ওখানে অ্যানেনকে দেখেছো? তখন তো ইউএন বলে যে হ্যাঁ আমি অ্যানেনকে দেখেছি। আর এটা শুনে কিয়াও বলে যে লাইব্রেরিতে যা দেখেছো সেটা দেখে মন খারাপ করার দরকার নেই। তখন তো ইউএন বলে মন খারাপ কেন করব, অ্যানেন তো ওখানে পড়াশোনা করছে। এরপরেই আমরা অ্যানেনকে দেখব। যখন থেকেই শু ওকে কিস করেছে তারপর থেকে অ্যানেনের তো পড়ায় আর মনই বসছে না। শু অ্যানেনকে জিজ্ঞাসা করে যে তুমি কি সূত্র মুখস্থ করে ফেলেছো? তখন তো অ্যানেন বলে এখনো পর্যন্ত তো হয়নি। এটা শুনে শু বলে তাহলে আজকের পড়া এইখান পর্যন্তই থাক। এই বলে তো শু ওখান থেকে যাওয়া শুরু করে। তখন তো অ্যানেন ওর পেছনে যায় আর অ্যানেন ওকে বলে যে তুমি যদি আজকে আমাকে কিস না করতে তাহলে এতক্ষণে আমার সূত্র মুখস্থ হয়ে যেত। এটা শুনে শু বলে তুমি আমাকে কি করে দোষ দিচ্ছ? তুমি 100 বার সূত্রটা লেখার পরেও যদি না মুখস্থ করতে পারো তাহলে আমাকে কেন দোষ দাও? এটা শুনে অ্যানেন বলে যে আমার মনে হয় সূত্রটা আমার মাথায় লিখে নেওয়া উচিত। আর এই কথাটা শুনে শু তো অ্যানেনকে তার কাছে ডাকে। তখন তো অ্যানেন ওর কাছে যায় কিন্তু ভয়েও চোখটা বন্ধ করে নেয় আর এটাই জিজ্ঞাসা করে যে তুমি আমার সঙ্গে কি করতে চাইছো? এরপর তো শু ওর কপালে একটা সূত্র লিখে দেয় আর এটা বলে কাল পর্যন্ত তুমি যদি এই সূত্রটা মুখস্থ না করতে পারো তাহলে তো তুমি শেষ। আর এইটা শুনে অ্যানেন তো হাসতে শুরু করে। পরের দিন তো আবারও অ্যানেন এবং শু লাইব্রেরিতে পড়তেই যায় আর যেখানে অ্যানেন শুকে জিজ্ঞাসা করে যে এখানে তো এত খারাপ স্টুডেন্ট আছে কিন্তু তুমি আমাকেই কেন পড়াতে এসছো, কোথাও তুমি আমাকে পছন্দ করো না তো? আর এটা শুনে শু ওকে বলে পড়াশোনা বাদ দিয়ে এইসব ফালতু কথা বন্ধ করো। তোমাকে কাল যে সূত্রটা মুখস্থ করতে বলেছিলাম সেটা কি মুখস্থ হয়েছে? তখন তো অ্যানেন সূত্র বলা শুরু করে কিন্তু মাঝপথে তো ও আটকে যায়।
আর এটা দেখে সু বলে, তুমি এখনো পর্যন্ত সূত্রটা মুখস্থ করতে পারোনি? তখন অ্যানেন বলে, সূত্রটা আমার মুখস্থই ছিল, কিন্তু তোমার এই হ্যান্ডসাম মুখটা দেখে আমি সূত্রটা ভুলে গেছি। আর এইটা শুনে সু তো ওখান থেকে উঠে চলে যায়। আর যেটা দেখে অ্যানেন কি করবে বুঝতে না পেরে টেবিলেই মাথা ঠুকতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সু ওখানে ফিরে আসে আর আবারও অ্যানেনকে একটা নতুন বই পড়তে বলে, কিন্তু অ্যানেন তো কিছুতেই পড়তে চাইছিল না। আর যেটা দেখে সু তো রেগেই ওখান থেকে চলে যায়। সু যখন লাইব্রেরি থেকে চলেই যাচ্ছিল তখনই তো সুয়ের সঙ্গে সাহিত্যের ভগবানের দেখা হয়। আর সে তো সুকে বলে, চলো আমরা বেট করি, অ্যানেন কাকে চুজ করবে, মানে গণিতকে নাকি সাহিত্যকে। এটা শুনে সু তো বলে দেয়, অ্যানেন আমার। পরের দিন সকাল সকালই তো অ্যানেন রানিং এর জন্য চলে আসে, কিন্তু ওখানে সুকে দেখতে না পেয়ে খুব খুশির সঙ্গেই আবার ফিরে চলে যায়। আর সু তো আজকে লাইব্রেরিতেও ছিল না, যেটা দেখে অ্যানেন তো সুকে খোঁজাই শুরু করে দেয়। আর যখন খুঁজেই পেল না তখন সে সুকে ফোন করে, কিন্তু সুয়ের ফোন তখন সুইচ অফ ছিল। অ্যানেন যখন তার টেবিলে ফিরে আসে তখন দেখে যে ল্যাঙ্গুয়েজ গড বসে আছে। আর সে তো অ্যানেনকে বলে যে আমি তো ল্যাঙ্গুয়েজের গড, আর তোমাকে এখানে সাহিত্য পড়াতে এসেছি। এটা শুনে অ্যানেন বলে, কিন্তু আমি তো এখনো পর্যন্ত ডিপার্টমেন্ট চেঞ্জ করবো ভাবিনি, আর মিস্টার সুই বা কোথায়? তখন তো ল্যাঙ্গুয়েজ গড বলে, সু আর তোমাকে পড়াবে না ভেবেছে। এটা শুনে অ্যানেন তো তার কানকেই বিশ্বাস করতে পারলো না, আর এটাই জিজ্ঞাসা করলো, কি সু আমাকে পড়াবে না? আর সু কি আমাকে এতটাই ঘৃণা করে যে সে আর আমাকে পড়াবে না? আর তারপর তো অ্যানেন এটাও বলে যে এরপরে কোনোদিন যখন সু আমাকে পড়াতে আসবে আমি একদমই পড়বো না। আর ওদের এইসব কথাবার্তা তো আড়াল থেকে সুও শুনছিল। ল্যাঙ্গুয়েজ গডের কথা মতোই অ্যানেন তো তার নিজের পছন্দ মতো বই লাইব্রেরি থেকে নিয়ে নেয়। আর অ্যানেন তো লাইব্রেরিতে বসেই রোমান্টিক নোভেল পড়তে শুরু করে দেয়। আর যেটা দেখে সু এতটাই রেগে যায় যে সে লাইব্রেরি থেকেই চলে যায়। ল্যাঙ্গুয়েজ গড তো অ্যানেনের মুডটা ঠিক করার জন্য ওকে বিচে ঘুরতেও নিয়ে যায়, যেখানে ওরা সাহিত্যের ব্যাপারে অনেক আলোচনাও করে। আর তারপর বাড়ি ফেরার পথে ল্যাঙ্গুয়েজ গড ওকে বলে যে কালকেও আমরা লাইব্রেরিতেই পড়বো। আর এই কথাটা শুনে অ্যানেনের তো সুয়ের কথা মনে পড়ে। অ্যানেন তো ল্যাঙ্গুয়েজ গডকে না করে দিয়েই ওখান থেকে চলে যায়। তখন তো ল্যাঙ্গুয়েজ গড হেসে বলে, তুমি মেয়েটার ওপরে কি জাদু করেছো? এটা শুনে সু বলে যে তুমি যেভাবেই খুশি পড়াতে পারো অ্যানেনকে, কিন্তু অ্যানেনের সঙ্গে কিছু করতে পারো না। অ্যানেন তো তার রুমে ফিরে চলে আসে, আর ঘুমানোর পরিবর্তে সে তো গণিতের বই নিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। পরের দিন অ্যানেন যখন তার হাতে এক গাদা বই নিয়ে যাচ্ছিল তখন তো ওর হাত থেকে বইগুলো পড়ে যায়। আর ওকে সাহায্য করতে ইংরেজির ভগবান এবং ইতিহাসের ভগবান চলে আসে। আর ওদের তিনজনকে কথাবার্তা বলতে তো সু এবং ল্যাঙ্গুয়েজ গডও দেখছিল। আর অ্যানেন তো আজকে এতটাই খুশি ছিল যে সে তো প্রায় লাফিয়ে লাফিয়েই চলছিল, কিন্তু একটা জায়গায় জল দেখেও দাঁড়িয়ে যায়। তখন তো ইংরেজি এবং ইতিহাসের ভগবান ওকে তুলে নেয়। আর যেটা দেখে সু এতটাই জেলাস হয় যে ওদেরকে দেখাই বন্ধ করে দেয়। অ্যানেনের তো সেদিন কিয়াওয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আর কিয়াও যখন অ্যানেনের হাতে রোমান্টিক নোভেলের বই দেখতে পায় তখন তো কিয়াও ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি এত সহজে হার মেনে নিলে? তুমি যে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলে তার কি হলো? আর তোমার গণিতের টিচারই বা কোথায় গেল? আর এই কথাটা শুনে তো অ্যানেনের মন খারাপ হয়ে যায়। রুমে ফিরে অ্যানেন তো এটাই বলতে থাকে, এখনো পর্যন্ত সু কেন এলো না? সু কি সত্যিই আমাকে আর পড়াতে চায় না? ল্যাঙ্গুয়েজ গড তো খুবই ভালো, কিন্তু সুও আমার জন্য কম কিছু করেনি, তার জন্যই তো আগের পরীক্ষায় আমার নাম্বারও বেড়ে গিয়েছিল। আর অ্যানেন তো এটাও বলে যে আমার তো সুয়ের কথা প্রচুরই মনে পড়ছে। এটা বলেই তো অ্যানেন আবারও গণিত করতে শুরু করে দেয়। পরের দিন অ্যানেন তো ল্যাঙ্গুয়েজ গডকে বলেই দেয় যে আমি আর ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে যেতে চাই না, আমার তো গণিত পড়তেই ভালো লাগে। তখন তো ল্যাঙ্গুয়েজ গড বলে, কোনো ব্যাপার নয়, তোমার যদি কোনোদিন আমার ডিপার্টমেন্টে আসতে ইচ্ছে করে তাহলে আমাকে ডেকে নিও। তখন তো অ্যানেন ল্যাঙ্গুয়েজ গডকে জিজ্ঞাসা করে যে আমি ভগবানকে কি করে ডাকতে পারি। এইটা শুনে ল্যাঙ্গুয়েজ গড ওকে বলে, তুমি যখন মন দিয়ে কোনো ভগবানকে ডাকবে সে অবশ্যই তোমার কথা শুনবে। আর তারপরেই ল্যাঙ্গুয়েজ গড তো বাই বলেই ওখান থেকে চলে যায়। সু তো অ্যানেনের ডাক শুনতেই পাচ্ছিল, কারণ লাইব্রেরিতে বসে বসেই অ্যানেন সুকেই ডাকছিল, কিন্তু তবুও তো সু অ্যানেনের কাছে যায়নি। অ্যানেনের রুমমেট তো স্কুলের ছুটিতে বাড়ি যাচ্ছিল, কিন্তু অ্যানেন বাড়ি যাওয়া বাদ দিয়ে গণিত পড়তেই থাকে। আর তারপর সে ভগবানের কাছে এটাও প্রার্থনা করে যে সুকে যেন খুব তাড়াতাড়ি তার কাছে পাঠিয়ে দেয়। সু তো আড়াল থেকেই অ্যানেনকে দেখছিল। অ্যানেন এতটাই পড়াশোনা করেছে যে সে যে সিঁড়ি দিয়ে নামছিল তার দিকেই খেয়াল ছিল না, তাই আরেকটু হলেই যখন পা ফুসকে পড়েই যাচ্ছিল তখনই তো সু ওকে ধরে ফেলে। মিস্টার সুকে দেখে অ্যানেন তো তার নিজের চোখে বিশ্বাসই করতে পারলো না, আর সে ওকে জিজ্ঞাসা করতে শুরু করে, এটা কি সত্যিই তুমি? তখন তো সু ওর কপালে একটা টোকা মারে আর বলে যে হ্যাঁ এটা আমি। ও তো সুকে বলতে শুরু করে দেয়, তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে আমি কত ডেকেছি, আমি পুরো 3 দিন 3 রাত ধরে পড়াশোনা করেছি আর সমস্ত সূত্রই মুখস্থ করে ফেলেছি, আর এরপরে কোনোদিন তুমি আমার কাছ থেকে যাবে না তো? তখন তো সু বলে, না যাব না। আর তারপরে ও জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই আমার পর গিভ আপ করে দিয়েছিলে? তখন তো সু বলে, আমি জানি তুমি খুবই বোকা,
কিন্তু তবুও কোনোদিনই আমি তোমার পর গিভ আপ করবো সেটা ভাবিনি। এইটা শুনে অ্যানেন তো খুব খুশি হয়ে যায়। আর তারপর তো সে শুয়ের কোট ধরেই শুয়ের পেছনে পেছনে যাওয়া শুরু করে। সকালে যখন অ্যানেনের ঘুম ভাঙে দেখে যে ও শুয়ের বাড়িতে আছে। আসলে আগের দিন রাতে তো অ্যানেন শুয়ের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল, আর তাই তো শু ওকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়েছিল। এমনকি শু তো ওর জুতো খুলে ওর গায়ে কম্বলও ঢেকে দিয়েছিল। আর এইগুলো ভেবেই তো অ্যানেন খুব খুশি হয়ে যায়, কারণ শু তার কেয়ার করতে দিয়ে শুরু করেছে। আর এরপর তো অ্যানেন ভাবের জগতেই ঢুকে যায়, মানে সে তো এটাই ভাবতে থাকে শু এরপর তাকে তার কোলে বসিয়ে খাওয়াচ্ছে আর পড়াচ্ছেও। আর অ্যানেন তো এটাও দেখে শু ওকে কত ভালোবেসে ঘুম থেকে ডেকে তুলছে। আর এগুলো ভেবেই তো অ্যানেন খুব লজ্জা পেয়ে যায়। আর তখনই তো সত্যিকারের শু ওখানে চলে আসে। আর সে এসে অ্যানেনকে বলে যে আর 2 মিনিটের মধ্যে যদি তুমি ঘুম থেকে না ওঠো তাহলে কিন্তু আমি। এটা শুনেই তো অ্যানেন ঘাবড়ে যায় আর এটাই বলে না না আমি উঠে পড়েছি। শু তো তারপর অ্যানেনকে বলে স্কুলের ছুটিতে তুমি আমার বাড়িতেই থাকবে, আর এটা হলো তোমার এরপরের শিডিউল। আর শিডিউলটা দেখার পর অ্যানেন তো এটাই ভাবতে থাকে আমি তোমার সঙ্গে এরকম করে থাকতে চাই না, আমি তো তোমার সঙ্গে রোমান্টিক ভাবে থাকতে চাই। আর তারপর তো এটাও ভাবে এটাই মনে হয় একটা ডেভিলকে পছন্দ করার শাস্তি। শু তো অ্যানেনকে বলে যে পড়াশোনায় মন দাও। কিছুক্ষণ পর অ্যানেনের তো খিদে পেয়ে যায়, কারণ সকাল থেকে সে ব্রেকফাস্ট যে করেনি। আর সে শুকে বলে তুমি কিছু একটা ভুলে যাচ্ছ না তো? তখন তো শু উঠে চলে যায়। আর যেটা দেখে অ্যানেন তো আবারও ভাবের জগতে ঢুকে যায়, মানে ও তো এটাই ভাবতে থাকে যে শু তার জন্য কেক এনেছে, আর সেটাও আবার সে নিজের হাতে তাকে খাইয়েও দিচ্ছে। কিন্তু বাস্তবে তো শু একটা টেস্ট পেপার এনে অ্যানেনের হাতে দিয়ে দেয়। আর টেস্ট পেপার দেখার পর অ্যানেন বলে আরে আমার খিদে পেয়েছে। তখন শু বলে ও আমি তো ভুলেই গেছিলাম তুমি একটা মানুষ। তখন তো অ্যানেন বলে হ্যাঁ আমি মানুষ, আর মানুষেরই খিদে পায়। এটা বলেই তো অ্যানেন কিচেনে চলে যায় রান্না করার জন্য। কিন্তু শুয়ের বাড়ির কিচেন পুরোটাই তো খালি ছিল। আর সব থেকে বড় ব্যাপার ছিল যে শুয়ের বাড়ির ফ্রিজে তো বই রাখা আছে। এরপর তো শু অ্যানেনের সঙ্গে সুপার মার্কেটে যায়, যেটা দেখে অ্যানেন তো প্রচুর খুশি হয়। তখন শু ওকে বলে যে এত খুশি হওয়ার কিছুই নেই, আমি শুধু তোমার সঙ্গে এসেছি কারণ যাতে তুমি সময় নষ্ট করে না ফেলো। মার্কেটের মধ্যে একটা কাপল তো হাত ধরে যাচ্ছিল, যেটা দেখে অ্যানেনেরও তো শুয়ের হাত ধরতে ইচ্ছে করলো, কিন্তু শু তো ওকে কোনো পাত্তাই দিল না। আর এখানেও তো শু তার ম্যাথসের ফর্মুলা দিয়েই বাজার করে। শপিং শেষ হওয়ার পর অ্যানেন বলে যে এগুলো খুব ভারী। তখন তো শু বাস্কেটটাকে নিচে রাখতে বলে। এইটা শুনে অ্যানেন তো খুব খুশি হয়ে যায়। তারপর তো অ্যানেন এটাই ভাবতে থাকে যে শু এবার নিশ্চয়ই এক হাতে বাস্কেট আর এক হাত দিয়ে ওকে ধরে রাখবে। কিন্তু শু তো শপিংয়ের একটা ট্রলি নিয়ে চলে আসে আর বাস্কেটটাকে ওর মধ্যে বসিয়ে দিয়ে সেটা আবার অ্যানেনকেই ধরতে দেয়। তখন তো অ্যানেন বলে যে এর হাত ধরা তো মুশকিল ব্যাপার। অ্যানেন তো শুকে বলে যে আমি খুব টেস্টি খাবার রান্না করি, তুমিও খাবে। তখন তো শু বলে দেয় যে আমি খাবার খাই না। আর তারপর তো শু অ্যানেনের কাছে গিয়ে ওর হাত থেকে শপিংয়ের ব্যাগগুলো নিয়ে নেয়। তখন তো অ্যানেন ভাবে টেবিলের মন বোধহয় একটু একটু করে গলে যাচ্ছে, কিন্তু শু তো ওকে বলে দেয় যে বেশি কিছু ভাবার দরকার নেই, তুমি খুবই আস্তে আস্তে হাঁটছিলে আর এতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তবুও তো অ্যানেন খুব খুশিই হয়। ওরা যখন শপিং করে ফিরছিল রাস্তায় একজন বয়স্ক মহিলাকে স্ট্রবেরি বিক্রি করতে দেখে, আর অ্যানেন তো ওই মহিলার কাছ থেকে সমস্ত স্ট্রবেরিই কিনে ফেলে। তখন তো শু ওকে জিজ্ঞাসা করে যে তুমি এত দাম দিয়ে স্ট্রবেরিগুলো কেন কিনলে, বাজারে তো এই স্ট্রবেরিগুলোর দাম অনেক কম। তখন তো অ্যানেন বলে কারণ এই স্ট্রবেরিগুলো অনেক টেস্টি, আর তাছাড়াও আমার কারণেই ওই মহিলাটি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। বাড়ি গিয়েই তো অ্যানেন রান্না করতে চলে যায়, আর শু তো বসে বসে ওকেই দেখছিল। আর তারপরেই তো অ্যানেন শুকেও খেতে বলে। তখন তো শু বলে আমি ইমমর্টাল, তাই আমার তো খাওয়ার দরকার নেই। তখন তো অ্যানেন বলে কিন্তু আমি তো তোমার জন্য রান্না করেছি, আর তাছাড়া তুমি যদি খাবার খাও তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? তখন তো শু বলে না কোনো সমস্যা নেই। এইটা শুনে অ্যানেন বলে তাহলে তো তুমি একটু খেয়ে দেখতে পারো। শু তো তারপরে খেয়ে নেয়, আর এইটা দেখে অ্যানেন তো একে একে করে সমস্ত খাবারই শুকে দিয়ে দেয়। তখন তো শুও খাওয়া শুরু করে দেয়, যেটা দেখে অ্যানেন জিজ্ঞাসা করে যে কি টেস্টি লাগছে তো? তখন তো শু বলে তেমন একটাও খারাপ নয়। এটা বলেই তো শু সমস্ত খাবারই খেয়ে ফেলে। খাওয়ার পর অ্যানেন তো থালা বাসন ধুতেই যাচ্ছিল, কিন্তু শু ওকে আটকে দেয় আর এটা বলে যে এগুলো আমি করে নেব, তুমি এখন পড়বে যাও। তখন তো অ্যানেন ওকে অ্যাপ্রন পরতে বলে, কিন্তু শু এতে মানা করে দেয়। আর শুয়ের মানা করার পরেও অ্যানেন তো ওকে অ্যাপ্রন পরাতেই যাচ্ছিল, কিন্তু জোর করে অ্যাপ্রন পরাতে গিয়ে অ্যানেন তো শুয়ের ওপরেই পড়ে যায়। আর তারপর তো ওরা দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়েই থাকে। আর তারপর অ্যানেন কোনো রকম করে শুকে অ্যাপ্রন পরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায় পড়তে যাওয়ার জন্য। অনেকক্ষণ পড়াশোনা করার পরেও অ্যানেন দেখলো যে শু তো এখনও আসেনি। আসলে শু তো তখন কিচেনে এক্সপেরিমেন্ট করছিল, আর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে টেস্ট টিউব তো ফেটে যায় আর তাতে খুব জোরে আওয়াজ হয়, যেটা শুনে অ্যানেন তো দৌড়েই কিচেনে চলে আসে আর এসেই শুকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো?
আর তারপর অ্যানেন তো ওকে জিজ্ঞাসা করে যে তুমি এইসব কি করছো। তখন তো শু বলে যে বাসনপত্র ধোয়ার জন্য আমি একটা পারফেক্ট সলিউশন বানাচ্ছিলাম। তখন অ্যানেন ওকে বলে যে এগুলো করার দরকার নেই, বাসনপত্র ধোয়া তো খুবই সহজ কাজ। এই বলে তো অ্যানেন বাসনপত্র ধুতে শুরু করে। তখন তো শু ওর খুব কাছে গিয়ে বাসন ধোয়ার চেষ্টা করে, কিন্তু অ্যানেন তো এতটাই ঘাবড়ে যায় যে সে তো শুয়ে থেকে দূরেই সরে যায়। তারপর তো শু ওকে জিজ্ঞাসা করে যে তুমি এইসব কি করে জানো। তখন অ্যানেন বলে কারণ আমার মা বাবা সবসময় ব্যস্ত থাকে আর এর জন্যই এইসব কাজ আমাকে নিজেকেই করতে হয়, কিন্তু আমি জানি আমার মা বাবা খুবই ভালোবাসে আমাকে। শু তো অ্যানেনের ফোনের নোটিফিকেশন থেকে এটা বুঝতে পারে যে আজকে অ্যানেনের জন্মদিন। রাতে তো শুয়ের পেট আওয়াজ করতে শুরু করে দেয়, আর যেটা দেখে শু ভাবে এটাই কি তাহলে খিদে পাওয়ার ফিলিংস। তারপর সে অ্যানেনকে বলে যে তুমি কিছু একটা ভুলে যাচ্ছ না তো। তখন তো অ্যানেন বলে আমি তো কিছুই ভুলিনি। তখন তো শু ওর কাছে চলে যায় আর এটা বলে যে তুমি তো সমস্ত প্রশ্নের উত্তরই ভুলভাল করে করছো। আমার মনে হয় তোমার মাথা ঠিক করে কাজ করছে না, আর এটাও মনে হচ্ছে যে তোমার মনে হয় খিদে পেয়েছে। এইটা শুনে অ্যানেন ভাবে শু বোধহয় তার পরীক্ষা নিচ্ছে, তাই তো অ্যানেন বলে দেয় যে না না আমার একদমই খিদে পায়নি। তারপরে তো আবারও শু অ্যানেনকে বলে তোমার মনে হয় খিদে পাচ্ছে, তুমি কেন খাওয়ার রান্না করছো না। তখন তো অ্যানেনও আবার বলে যে না না আমার খিদে পায়নি, আমি পড়াশোনা করছি। আর এবার তো শু অ্যানেনের হাত থেকে পেনটা নিয়ে নেয় আর এটা বলে যে কালকে রাতে তুমি যা রান্না করেছিলে আজকেও সেটাই রান্না করো। তখন তো অ্যানেন ভাবে যে মিস্টার শুয়ের কি খিদে পাচ্ছে, আর আজকে তো শু অ্যানেনকে সাহায্যও করে রান্না করায়। খেতে বসে শু দেখে অ্যানেনের মন খারাপ, তাই ওকে জিজ্ঞাসা করে যে ওর মন কেন খারাপ। তখন অ্যানেন বলে তুমিই প্রথম ব্যক্তি যে আমার হাতের রান্না করা খাবার খাচ্ছে, আর আমার বাবা মা তো সবসময় ব্যস্ত থাকে, এমনকি আমার জন্মদিনেও ব্যস্ত থাকে ওরা। তারপর তো অ্যানেন শুকে বলে যে আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ। তখনই তো শুয়ের বাড়ির দরজায় কেউ নক করে, আর অ্যানেন যখন দরজা খোলে দেখে যে অন্যান্য বিষয়ের ভগবানরা সবাই চলে এসছে আর প্রত্যেকের হাতেই একটা করে গিফট আছে, আর সবাই তো অ্যানেনকে বার্থডে উইশও করে। আসলে শুই এদের সবাইকে ডেকে পাঠিয়েছিল। অ্যানেন তো খুব অবাক হয়ে যায় যে শু কি করে জানলো যে আজকে তার জন্মদিন বলে, কিন্তু শু তোর প্রশ্নের উত্তরই দিল না। শুও তো অ্যানেনকে জন্মদিনের উপহার দেয়, যেটা দেখে অ্যানেন তো খুব খুশি হয়, কিন্তু উপহারটা খুলে দেখে ওর মধ্যে তো একটা গণিতেরই বই আছে। আর শু তো ওকে এটাও বলে এই বইটা পড়ে কমপ্লিট করতে হবে, যেটা শুনে অ্যানেন তো হাঁ করেই থেকে যায়। আজ তো অ্যানেন তার জন্মদিনের ড্রিঙ্কও করছিল, আর যেটা শু বসে বসে লক্ষ্য করছিল। অ্যানেন তো তারপর একটা সাবজেক্টের গডের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে যারাই পড়াশোনা করতে পারে না ভগবানরা কি তাদেরকেই সাহায্য করতে আসে। তখন তো সেই গডটা উত্তর দেয় যে না না, তাদেরকেই শুধুমাত্র পড়াতে আসে ভগবানরা যারা পড়াশোনা করতে চায়, আর আমাদের মধ্যে শুই হলো সব থেকে হাই লেভেলের ভগবান, আর তার কাছে তো খুব কম স্টুডেন্টকে পড়ানোর দায়িত্বই আসে, কিন্তু আমরা তো এটাই বুঝতে পারছি না যে তার কাছে তোমাকে পড়ানোর দায়িত্বটা কি করে এলো। তখন তো অ্যানেন উত্তর দেয় যে আমি জানি, কারণ এটাই আমাদের ভাগ্যে লেখা আছে। এদিকে ইউএনের তো মনে পড়ে যে আজকে অ্যানেনের জন্মদিন, কিন্তু অ্যানেনকে সে উইশ করতেই ভুলে গেছে, তাই তো সে অ্যানেনকে ফোন করে, কিন্তু ফোন যখন লাগলো না তখন সে একটা ভিডিও রেকর্ড করে যেখানে অ্যানেনকে তো প্রথমে ও সরি বলে, তারপর তো ওর জন্য বার্থডে সঙ্গ গায়। অ্যানেন তো এখানে সমস্ত ভগবানদের সঙ্গেই তার বার্থডে সেলিব্রেট করছিল, আর এদিকে শু তো বসে বসে ওদেরকেই দেখছিল। আর অ্যানেন তো এতটাই পরিমাণে ড্রিঙ্ক করছিল কিছু করার মধ্যে তো ওর নেশা হয়ে যায়, আর নেশার ঘরে সে তো মিস্টার শুয়ের জন্য গান গাওয়া শুরু করে দেয়। আর তারপর ওকে জিজ্ঞাসা করে যে তুমি হাসছো না কেন, তুমি সবসময় এরকম চুপচাপ কেন বসে থাকো, আজকের দিনে তো অন্তত একটু হাসো। আর তারপর অ্যানেন যখন শুয়ের ওপর পড়েই যাচ্ছিল শু তো ওকে আটকে দেয়, আর তারপর তো অ্যানেন নেশার ঘুরে সবার সামনেই শুকে বলে আমি তোমাকে খুব পছন্দ করি, আর এটা বলেই তো শুকেও জড়িয়ে ধরে। বাকি গডরা তো এটা শুনে সবাই হাঁ করে থাকে, কিন্তু মিস্টার শু তো ওদেরকে বলে দেয় যে বার্থডে এখানেই শেষ, তোমরা বাড়ি যেতে পারো। তখন তো ওরা সবাই চলে যায়, আর বাইরে এসে তো ওরা আলোচনা করতে শুরু করে দেয়। ওদের মধ্যে তো একজন এটা বলে আমি তো এখনই শুকে ব্লাশ করতেও দেখলাম, কিন্তু এটা কি করে সম্ভব, একটা মানুষ এবং ভগবানের মধ্যে প্রেম তো কখনোই সম্ভব নয়। তখন তো ল্যাঙ্গুয়েজ গড ওদেরকে বলে তোমরা এই ব্যাপারে চিন্তা করো না, শু ভালো করেই জানে যে তার কি করা উচিত। এদিকে শু তো অ্যানেনকে উঠতে বলছিল, কিন্তু অ্যানেন তো কিছুতেই শুকে ছাড়ছিল না, আর বারবার এটাই বলছিল যে আমি তোমাকে পছন্দ করি। আর তার উপরে অ্যানেন তো ওকে কিস করতেও যাচ্ছিল, কিন্তু কিস করতে গিয়ে সে তো শুয়ের গলার কাছেই পড়ে যায়। আর তারপর সে শুকে ধন্যবাদ জানায়, আর এটা বলে যে এটাই আমার জীবনের সব থেকে ভালো জন্মদিন ছিল। আর তারপরে তো সে শুয়ের ওপরে ওইভাবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অ্যানেনের যখন ঘুম ভাঙে দেখে যে শু তো ব্রেকফাস্ট তৈরি করছে, আর তার উপর সে অনেকটা রেগেও আছে। আসলে আগের দিন রাতে শু তো অ্যানেনকে তার রুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যানেন তো তার নিজের রুমে না গিয়ে শুয়ের বিছানায় শুতে চলে যায়। শু তো তখন ওকে উঠতেও বলে, কিন্তু অ্যানেন তো কিছুতেই উঠছিল না। তখন তো শু বলে ঠিক আছে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। আর এটা দেখে অ্যানেন তো শুকে ধরে বলে তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি খুব ভালো করেই পড়াশুনো করব। তখন তো শু ওকে হ্যাঁ বলে,
তাই অ্যানেন তো খুব খুশি হয়ে যায়। আর আগের দিনের এইসব কথা মনে পড়তেই অ্যানেন তো ভাবে যে আরে আমি এসব কি করে ফেলেছি। এটা ভাবার পর অ্যানেন তো শুয়ের কাছে ক্ষমা চায় আর এটা বলে যে আমি তোমাকে প্রমিস করছি এরপর থেকে কোনোদিন আর ড্রিঙ্ক করবো না। তখন শু বলল চলো আমরা ব্রেকফাস্ট করি। আর এটা শুনে অ্যানেন ভাবে আজকে কেন শু আমাকে কোনো শাস্তি দিল না। আর তারপর তো মিস্টার শুয়ে তৈরি করা পরিজ খেয়ে অ্যানেন বলে খুব টেস্টি হয়েছে। তখন শু বলে আমি তোমার জন্যই বানিয়েছি আর পুরোটাই তোমাকে খেতে হবে। যেটা শুনে অ্যানেন তো অবাক হয়ে যায়, কিন্তু অ্যানেনের তো কিছু বলারই ছিল না, তাই পুরো পরিজটাই ওকে খেতে হয়। এরপর তো শু অ্যানেনকে বলে যে এরপর থেকে লাঞ্চও আমিই বানাবো। তখন তো অ্যানেন বলে আরে না না, তার কোনো দরকার নেই। না মানে আমি এটা বলছি না যে তুমি ভালো রান্না করতে পারো না, কিন্তু এই খাবারে নুনটা একটু বেশিই ছিল। আসলে শু তো ইচ্ছে করে খাবারে বেশি করে নুন মিশিয়েছিল যাতে সে অ্যানেনকে শাস্তি দিতে পারে। তখন তো অ্যানেন ভাবে যে আমি ঠিকই ভেবেছিলাম, ডেভিল সবাইকে শাস্তিটা দেবেই। শু যখন অ্যানেনের পরীক্ষার খাতাগুলো চেক করছিল তখন অ্যানেন ইন্টারনেট কাউকে কি করে সরি বলতে হয় সেটাই চেক করছিল। আর কিছুক্ষণ চেক করার পর সে শুকে বলে যে তুমি এত হ্যান্ডসাম মুখ নিয়ে, তুমি এত হ্যান্ডসাম ফেস নিয়ে কি করে থাকো, আমিও সেটা অনুভব করতে চাই। তখন তো শু ওকে উত্তর দেয় আমিও এটাই জানতে চাই তুমি এত বোকা মাথা নিয়ে কি করে থাকো। আর এবার তো অ্যানেন কান্নাকাটি করতে শুরু করে দেয় আর মিস্টার শুকে বলে আমার খুবই ভুল হয়ে গেছে, কালকে রাতে এইভাবে ড্রিঙ্ক করে তোমাকে জ্বালানো একদমই উচিত হয়নি আমার। আর সে তো শুয়ের কাছে আবারও ক্ষমা চায়। যেটা থেকে শু বলে এত নাটক করছো কেন, তোমার হার্টবিট দেখেই তো আমি বুঝতে পারছি যে তুমি এইসব নাটকই করছো। তুমি আমার হার্টবিট কি করে বুঝতে পারলে? এটা বলেই তো সে শুয়ের হাত নিয়ে নিজের বুকে লাগাতেই যাচ্ছিল, কিন্তু মাঝপথেও শুয়ের হাতটা ছেড়েই দেয়। আর এটা বলে যে আমার মনে হয় এখনো আমার নেশার ঘোর কাটেনি। তখন তো শু টেস্ট পেপার দেখিয়ে বলে যে ভুলভাল উত্তর লিখেছো সেটা মেনে নাও, এত নাটক করার কি আছে। তখন তো অ্যানেন বলে আসলে গ্রাফিকের কোশ্চেনগুলো দেখলে আমি খুব কনফিউজড হয়ে যাই। তখন তো শু অ্যানেনকে তার সঙ্গে একটা জায়গায় নিয়ে যায় আর বলে যে আমি তোমাকে একটা ইকুয়েশন দেব, আর তার যখন তুমি গ্রাফ ফলো করবে তখন তো তোমাকে সেই জায়গা থেকে একটা জিনিস উঠিয়ে আনতে হবে। তখন তো অ্যানেন বলে কিন্তু উত্তরটা যদি ভুল হয় তো? এটা শুনে শু বলে যদি উত্তর ভুল হয় তাহলে আমি তোমার সামনে থেকে অদৃশ্য হয়ে যাব। তখন তো অ্যানেন খুব ঘাবড়ে যায় আর এইটা বলে আমি তোমাকে কোথাও অদৃশ্য হতে দেব না। এই বলে তো শুয়ের দেয়া প্রত্যেকটা ইকুয়েশনের গ্রাফ ফলো করে অ্যানেন তার সঠিক উত্তর বের করার পর সেখান থেকে একটা করে জিনিস তুলে এনে সে শুকে দিচ্ছিল। আর ফাইনালি অ্যানেন ওকে জিজ্ঞাসা করে যে কি আমার উত্তরগুলো ঠিক আছে তো? তখন তো শু হ্যাঁ বলে। তখন তো অ্যানেনের হাতে থাকা গোলাপটাও সে শুকেই দিয়ে দেয় আর এটা বলে যে আমার তো গণিত করে এবার খুব মজা লাগছে। এবারের পরীক্ষায় অ্যানেন তো 199 নম্বর লেশ করেছিল, আর যেটা দেখে অ্যানেন তো খুব খুশিও হচ্ছিল। আর অ্যানেনকে খুশি দেখে কিয়াও ওকে বলে তোমার কি সত্যি এটা মনে হয় 199 নম্বরে থাকার পর তুমি আমাকে আমার ফার্স্ট পজিশন থেকে সরিয়ে দিতে পারবে? আর এইটা শুনেই পুরো ক্লাস তো অ্যানেনকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু কিয়াও তো অ্যানেনের এই ইমপ্রুভ থেকে একটু নার্ভাসই হয়ে পড়ছিল। এদিকে লিটারেচার গড তো শুকে অ্যানেনের ব্যাপারেই জিজ্ঞাসা করছিল। তখন তো শু উত্তর দেয় অ্যানেন তার পড়াশোনায় অনেকটাই ইমপ্রুভ করেছে। যেটা শুনে ল্যাঙ্গুয়েজ গড বলে আমি পড়াশোনার কথা বলছি না, সে তোমাকে বলেছিল তোমাকে পছন্দ করে। এটা শুনে শু বলে ওর কথা নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই, আর তাছাড়াও ও তখন খুব নেশার ঘুরেছিল। অ্যানেন তো এতটাই খুশি ছিল যে সে তার মার্কস ইউএনকে দেখায়, আর আজকে তো ইউএন ওকে তার জন্মদিনের উপহারও দেয়। আর তারপর তো ইউএন ওকে এটাও বলে যে আমি তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছিলাম সেটা তুমি দেখেছো? তখন অ্যানেন বলে যে কোন ভিডিও? এদিকে ল্যাঙ্গুয়েজ গড তো শুকে জিজ্ঞাসা করে তুমি নিশ্চয়ই অ্যানেনকে লাইক করো না? তখন তো শু চুপ করেই বসেছিল। সেদিন রাতে তো শু অ্যানেনকে তার রুমে শুইয়ে দিয়েছিল, আর তারপরে সে অ্যানেনের ফোন থেকে ইউএন এর পাঠানো ভিডিওকে দেখে নিয়েছিল। আর তারপর তো সে ঘুমন্ত অ্যানেনকে ওই ভিডিওটা দেখিয়ে দেওয়ার পর ভিডিওটাকেই ডিলিট করে দিয়েছিল। আর তারপর তো সে অ্যানেনকে বলে যে বার্থডে সং তো আমিও গাইতে পারি। এটা বলেই তো সে অ্যানেনের জন্য বার্থডে সঙ্গ গায়। কিন্তু এই ব্যাপারে সে ল্যাঙ্গুয়েজ গডকে তো কিছুই বলেনি, আর শুধু এইটুকুই বলে আমি তো শুধুমাত্রই আমার টাস্কটা কমপ্লিট করছি, এছাড়া আমার মনে ওর জন্য কোনো জায়গা নেই। ইউএন তো সেদিন অ্যানেনকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু অ্যানেন ওকে থামিয়ে দিয়ে বলে যে আমি একজনকে পছন্দ করি। আর অ্যানেনের এই কথা শুনে ইউএন তো বেশ অবাক হয়ে যায়। ইউএনের সঙ্গে কথাবার্তা শেষ করার পর অ্যানেন যখন ফিরছিল তখন তো সে দুটো মেয়ের কথাবার্তা শুনতে পেয়ে যায়। তারা তো এটাই আলোচনা করছিল যে আজকে রাতে তারা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে বেডে ওর শাওয়ার দেখবে। অ্যানেন তো তার মার্কস নিয়ে আজকে খুব খুশিই ছিল, যেটা দেখে শু বলে এত খুশি হওয়ারও কিছু নেই। আর তারপর তো একটা প্রশ্ন দিয়ে ওকে বলে এই প্রশ্নটার উত্তর করে দেখাও। তখন তো অ্যানেন বলে আমি যদি এই প্রশ্নটার উত্তর করতে পারি তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার একটা কথা রাখবে। তখন তো শু না বলে। তখন তো অ্যানেন বলে তুমি নিশ্চয়ই ভয় পেয়ে গেছো। তখন তো শু ওকে একটা খুব কঠিন প্রশ্ন দেয়, কিন্তু অ্যানেন তো তার উত্তর বের করেই ফেলে, আর সেই উত্তরটা আবার ঠিকও ছিল। আর তখন তো অ্যানেন খুব খুশি হয়ে যায় আর শুকে বলে এবার তো তোমাকে আমার কথা রাখতেই হবে। আর ও তো শুকে প্রায় টানতে টানতেই নিয়ে যায় আর মেয়েদেরও শহর দেখতে যায়।
শু তো সেই জায়গায় গিয়ে অ্যানেনকে বলে যে আমার ক্যালকুলেশনের হিসেব থেকে এখান থেকে মেটেওর শাওয়ার দেখার পসিবিলিটি মাত্র 38%। তাই আমার মনে হয় তোমার এখন বাড়ি গিয়ে পড়াশোনা করা উচিত। এটা বলে শু তো চলে যাবেই বলছিল, কিন্তু অ্যানেন ওকে আটকে দেয়। সেদিন রাতে যখন কিয়াও বাড়ি ফিরছিল তখন তো কিছু একটা আওয়াজ পেয়েও খুব ভয় পাচ্ছিল, আর ভয় পেয়ে ও যখন পড়েই যাচ্ছিল তখনই ওকে কেউ ধরে ফেলে, আর সেটা ছিল ইউএন। আর ইউএন তো এখানে বসে বসে একা একা ড্রিঙ্ক করছিল, আর সে তো কিয়াওকে এটাও বলে যে আমি যাকে পছন্দ করি সে অন্য কাউকেই পছন্দ করে। তখন কিয়াও ওকে বলে কিন্তু তবুও তো তুমি তোমার মনের কথাটাও তাকে বলতে পারতে। এদিকে মেটেওর শাওয়ার তো এখনো শুরু হয়নি, তাই শু তো ওখান থেকে উঠে চলে যাচ্ছিল, আর যেটা দেখে অ্যানেন আবারও ওকে আটকায় আর এটা বলে যে আমি তোমাকে পছন্দ করি, আর তোমার কারণেই আমি এটা ভালো করে বুঝতে পেরেছি যে গণিতের মতো একটা কঠিন বিষয়ও রোমান্টিক হতে পারে। আর এখন আমার লক্ষ্য শুধুমাত্র কিয়াওকে হারানো নয়, আমি তো তোমার কাছে এটাও প্রমাণ করতে চাই যে আমি বোকা মেয়ে নই, আর আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। তখন তো শু বলে যে আমি মানুষ নই, তুমি সেটা ভালো করে জানো, আর মানুষ এবং ভগবানের মধ্যে ভালোবাসার সম্পর্ক হওয়ার পসিবিলিটি 0%, আর এর জন্যই তো আমি তোমাকে পছন্দ করতে পারবো না। আর এগুলো শুনে অ্যানেন বলে তাহলে তুমি আমাকে কেন সাহায্য করছো, আর কেনই বা আমার জন্মদিন সেলিব্রেট করলে? তখন তো শু বলে আমি শুধু এখানে আমার মিশন কমপ্লিট করতেই এসেছি। তখন তো অ্যানেন বলে মিশন? তাহলে কি তুমি তোমার মিশন পুরো করার জন্য আমাকে কিসও করতে পারো? তখন তো শু হ্যাঁ বলে, আর ওকে আবার কিস করতেও যাচ্ছিল, কিন্তু এবার তো অ্যানেন পিছিয়ে যায় আর এটাই বলে তার মানে তুমি তোমার মিশন পুরো করার জন্য সবকিছুই করতে পারো, যেটাই তো শু হ্যাঁ বলে। এদিকে মেটেওর শাওয়ার দেখে ইউএন তো এটাই ইউজ করে যেন অ্যানেন বুঝতে পেরে যায় যে সে তাকে পছন্দ করে, আর তারপর সে কিয়াওকে জিজ্ঞাসা করে যে তুমি কি উইশ করলে? তখন তো কিয়াও বলে আমিও এটাই উইশ করেছি যে আমি যাকে পছন্দ করি সেও যেন আমার মনের কথাটা বুঝতে পেরে যায়। এদিকে অ্যানেন তো ইচ্ছে করেই তার জিনিসপত্র প্যাকিং করা শুরু করে দিয়েছিল, যেটা দেখে শু বলে ভালোই হয়েছে, এমনিতেও তো স্কুলের ছুটি শেষ হয়ে আসছিল, আর তার জন্য তো তোমাকে তোমার রুমে ফিরতেই হতো। তখন তো অ্যানেন মনে মনে ভাবে শু আমাকে আটকানোর একবারও চেষ্টা করছে না, সত্যি শু একটা ডেভিল। আর তারপরেও তো শু কিছু একটা বলতে চাইছিল, যেটা দেখে অ্যানেন ভাবে এবার নিশ্চয়ই শু আমাকে আটকাবে, কিন্তু শু তো ওকে বলে যে তুমি তোমার জামা কাপড়গুলো ঠিক করে গুছিয়ে রাখো যাতে বেশি জায়গা পাওয়া যায়, যেটা শুনে অ্যানেন বলে তুমি তো তোমার মুখটা বন্ধই রাখো, নিষ্ঠুর বরফের পাহাড়। আর তারপরেই তো অ্যানেন ওখান থেকে যাওয়া শুরু করে, আর এবার শু ওকে আটকায়। তখন তো অ্যানেন খুব খুশি হয়, কিন্তু শু তো ওকে বলে এখান থেকে চলে যাওয়ার পরেও স্টাডি প্ল্যানটার কথা মনে রেখো কিন্তু। আর এটা শুনে অ্যানেন তো রেগেই ওখান থেকে চলে যায়। সেদিন ক্লাসে অ্যানেন তো একটা গণিতের উত্তর বের করতে পারছিল না, আর যেটা দেখে কিয়াও ওকে বলে যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, যদিও আমার তোমাকে সাহায্য করতে তেমন একটা ইচ্ছে নেই, কিন্তু ইউএন এর জন্য আমি এটুকু করতেই পারি। কিন্তু অ্যানেন তো কিয়াওকে না করে দেয়, আর তারপর এটাই ভাবে যে আমি তো শুকে অনেক কথাই শুনিয়ে দিয়েছি, এবার তো নিশ্চয়ই শু আমার সঙ্গে আর কথাও বলবে না। এদিকে শু তো অ্যানেনের কথাই ভাবছিল, আসলে সেদিন তো অ্যানেন ওকে জিজ্ঞাসাও করেছিল যে তুমি কি আমাকে একটুও পছন্দ করো না, আর এই প্রশ্নের উত্তর তো শু তখন দেয়নি। আর তারপর তো শু ল্যাঙ্গুয়েজ গডকে জিজ্ঞাসা করে যে কাউকে পছন্দ করলে কি রকম মনে হয়। তখন তো ল্যাঙ্গুয়েজ গড হাসতেই শুরু করে আর ওকে বলে তুমি এরকম প্রশ্ন কেন করছো? তখন তো শু বলে আমি এমনিই জিজ্ঞাসা করছি। সেদিন তো শু এবং ল্যাঙ্গুয়েজ গড আড়াল থেকে অ্যানেন এবং ইউএন এর কথাবার্তাই শুনছিল, যেখানে অ্যানেন তো ইউএন কে বলে যে আমাকে আমার ক্রাশ রিজেক্ট করে দিয়েছে, আর এইটা শুনে ইউএন তো খুব খুশি হয়। আর এদিকে ল্যাঙ্গুয়েজ গড শুকে বলে তার মানে তুমি অ্যানেনকে রিজেক্ট করে দিয়েছো, তুমি সত্যিই নিষ্ঠুর। আর তারপর তো ল্যাঙ্গুয়েজ গড এটাও বলে এই ছেলেটার এক্সাইটমেন্ট দেখে তো এটাই মনে হচ্ছে যে এই কিছুক্ষণের মধ্যে অ্যানেনকে তার মনের কথা জানিয়ে দেবে। আর ইউএনকে এত খুশি দেখে অ্যানেন বলে আমাকে আমার ক্রাশ রিজেক্ট করে দিয়েছে আর তা দেখে তুমি খুশি হচ্ছ? আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তখন তো ইউএন বলে আমি খুশি হচ্ছিলাম কারণ আমি একটা সুযোগ পেয়েছি, আমি তো তোমাকে এটাই বলতে চাইছিলাম যে আমি অনেক দিন থেকেই তোমাকে পছন্দ করি। অ্যানেন তো তখন কি বলবে বুঝতেই পারলো না। আর মিস্টার শু যখন ইউএন এর এই কথাটা শুনতে পায় ওর তো হার্টে কিছু একটা প্রবলেম হয়। আর ইউএন তো ওকে এটাও বলে তুমি যে এত কোমল প্রকৃতির এবং কিউট আমার এটাই খুব ভালো লাগে। তখন তো অ্যানেন ভাবে আমি কোমল প্রকৃতির, কিউট আবার আমি, আর আমি নাকি ম্যাচিওর, এইসব কোনো গুণই তো আমার মধ্যে নেই। আমি এবার বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই এসব কিছু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো, তোমার এরকম করার দরকার নেই, আমি তো তোমাকে আমার ভাইয়ের মতোই ভাবি। আর এটা শুনে ইউএন তো কিছু একটা বলতেও যাচ্ছিল, কিন্তু অ্যানেন ওকে থামিয়ে দিয়ে বলে তোমার আমার জন্য এতটা স্যাক্রিফাইস করার কোনো দরকার নেই। আর তারপরেই তো অ্যানেনের হোমওয়ার্কের কথা মনে পড়ে, সেটা মনে পড়তেই তো ওখান থেকে পালিয়ে যায়। অ্যানেন ইউএনকে রিজেক্ট করে দিয়েছে, আর এটা দেখেই তো শু হাসতে শুরু করে। তখন তো ল্যাঙ্গুয়েজ গড বলে তুমি সত্যিই প্রচুর নিষ্ঠুর, নিজে তো অ্যানেনকে রিজেক্ট করে দিয়েছো, আর তার উপরে অ্যানেন যখন অন্য কাউকে রিজেক্ট করছে সেটা দেখেও খুশি হচ্ছ। তখন তো শু বলে আমি কোথায় খুশি হলাম, আমি তো হাসিও নি। এদিকে ইউএন তো অ্যানেনকে খুব ভালোভাবে প্রপোজ করার কথা ভাবছিল,
আর যেটা বুঝতে পেরে মিস্টার শু ওর কাছে গিয়ে বলে এরকম করার একদমই দরকার নেই, কারণ তোমরা দুজন একে অপরের জন্য একদমই সুইটেবল নাও। যেটা শুনে ইউএন বলে তুমি আমাকে এসব কথা বলার কে? আমি তো অ্যানেনকে ছোটবেলা থেকেই জানি, আর ছোটবেলা থেকেই আমরা বন্ধু। আর তাছাড়া তুমি নিজেই অ্যানেনকে খুবই বিরক্ত করো, আর তার উপরে আমাকে এসে বলছো আমি অ্যানেনের জন্য সুইটেবল নই। তখন তো শু ওকে বলে তোমার গণিতে নাম্বার অনেক কম, আর যেটা অ্যানেনের জন্য একদমই ক্ষতিকর। এটা শুনে ইউএন তো চুপ করে যায়, আর শু ওখান থেকে চলে যায়। পরের দিন তো ইউএন এর বাস্কেটবল ম্যাচ হচ্ছিল, যেখানে অ্যানেন এবং কিয়াও দুজনেই উপস্থিত ছিল ইউএনকে সাপোর্ট করার জন্য। এই বাস্কেটবল ম্যাচটা তো ড্র হয়ে যায়, আর ইউএনকে আর একটা মাত্রই গোল করতে হবে। যদি গোলটা করতে পারে ইউএন তাহলেই জিতে যাবে। অ্যানেন তো এটাই ক্যালকুলেট করে ইউএন যদি 2 সেন্টিমিটার ওপর দিয়ে বল মারে তাহলে সে জিতে যাবে। কিন্তু এই কথাটা অ্যানেন বলার আগে কিয়াও ইউএনকে বলে দেয়, আর ইউএন যখন 2 সেন্টিমিটার ওপর দিয়ে বল মারে সত্যিও ম্যাচটা জিতে যায়। আর এইভাবে তো অ্যানেন এবং কিয়াও বন্ধু হয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার পর ইউএন তো কিয়াওকে ধন্যবাদ জানায়, যেটা শুনে কিয়াও বলে আসলে এই ক্যালকুলেশনটা অ্যানেনই করেছিল। আর এতে ইউএন এতটাই খুশি হয় যে সে তো অ্যানেনকে তার মনের কথাটা জানাবে ভাবে। কিন্তু অ্যানেন ওকে আটকে দেয়, আর এটা বলে যে আমি এই ক্যালকুলেশনটা তারই জন্য করতে পেরেছি। তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? জানি সে আমাকে পছন্দ করে না, কিন্তু তার জন্য আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি যদি তোমাকে অ্যাকসেপ্ট করি এটা তোমার সঙ্গে অন্যায় করা হবে। আর বাই বলেই ওখান থেকে চলে যায়। আর এরপর তো কিয়াও ইউএনকে দেখে হাসতে শুরু করে। আর তারপর তো ইউএন কিয়াওকে বলে যে আমি জানি অ্যানেন খুবই জেদি, আর তাই ভবিষ্যতেও আমার কোনো সুযোগই নেই ওকে পাওয়ার। অ্যানেনের তো লাইব্রেরিতে বসে ঘুমিয়ে চলে আসছিল, কিন্তু তারপর সে নিজেকে জাগিয়ে নিয়ে বলে না না আমাকে পড়াশোনা করতেই হবে, কারণ আমি যদি না পড়াশোনা করি তাহলে শু আমার উপর খুব রেগে যাবে। কিন্তু অ্যানেন তো বেশিক্ষণ জেগে থাকতেই পারেনি, সে বইয়ের ওপর মাথা রেখেই শুয়ে পড়ে। আর তার চোখ থেকে 2 ঘটা জল বইয়ের ওপর পড়তেই ওখানে শু চলে আসে, আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এখানে কেন ডেকেছো, আর তুমি কান্নাকাটিই বা কেন করছো? তোমার কি আমার কাছে কিছু প্রশ্ন আছে? তখন অ্যানেন বলে আমি কান্নাকাটি করছি না, আর আমি তোমাকে কখনই বা ডাকলাম। এটা শুনে শু তো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু অ্যানেন ওকে আটকায়, আর এটা বলে যে আমার তোমার কাছে সত্যিই একটা প্রশ্ন আছে। এরপর তো অ্যানেন ভাবে যে আমার চোখ থেকে 1 ফোঁটা জল বইয়ের ওপর পড়লেই শু চলে আসে, এটা সত্যি কি? আমাকে একবার পরীক্ষা করে দেখতে হবে। আর তারপর তো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যাতে সে চোখ থেকে 1 ফোঁটা জল বের করতে পারে। আর তারপর সত্যিই ওর চোখের জল 1 ফোঁটা বইতে পড়তেই ওখানে শু চলে আসে। আর শুকে ওখানে থেকে অ্যানেন তো বলতে শুরু করে যে আমি তো এখানেও পড়ছিলাম। আসলে অ্যানেন তো তখন ওয়াশরুমে ছিল, আর ওয়াশরুমের মধ্যে একটা মেয়ে যখন শুকে দেখতে পায় সে তো অবাক হয়ে যায়। রাতে তো অ্যানেন খুব পড়াশোনা করছিল, আর পড়াশোনা করতে করতে ওর চোখে ব্যথা শুরু হয়ে যায়। তখন ও ভাবে চোখে ওর ড্রপ লাগাবে, কিন্তু চোখের ড্রপটা দিতেই ওর চোখ থেকে তো 1 ফোঁটা জল বেরিয়ে আবার বইয়ের ওপর পড়ে যায়। আর তখন তো ও এটাই বলে আরে এবারে আমি ইচ্ছে করে এরকম করিনি। আর তারপর তো ওখানে শু চলে আসে, আর শু এসে অ্যানেনকে বলে তুমি নিশ্চয়ই আমাকে বিরক্ত করার চেষ্টা করছো। তখন তো অ্যানেন শুয়ের কাছে ক্ষমা চায়, আর এটা বলে যে সত্যি কথা বলছি আমি ইচ্ছে করে এরকম করিনি। এদিকে অ্যানেনের রুমমেট তো অ্যানেন এবং শুকে একসঙ্গে অ্যানেনের বিছানায় দেখে ফেলে। অ্যানেন তো এতে খুব খুশি হচ্ছিল, কিন্তু শু তো কোনোরকম নিজের মুখটা লুকোনোর চেষ্টাই করছিল। আর অ্যানেনকে এত খুশি দেখে শু তো স্মাইল করতে শুরু করে। তারপর অ্যানেন তো শুকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই আমাকে একদমই অপছন্দ করো? তখন তো শু ওকে কোনো উত্তর দেয়নি, কারণ এটা নিয়মের বাইরে ছিল। তখন তো অ্যানেন ওকে জিজ্ঞাসা করে যে যদি কোনো নিয়ম না থাকতো তাহলে কি তুমি আমাকে পছন্দ করতে? তো শু বলে আমি জানি না। অ্যানেন বলে চলো আমরা চেষ্টা করে দেখি, যদি আমরা একে অপরের দিকে 3 মিনিট তাকিয়ে থাকতে পারি তাহলেই বুঝতে পারবো যে আমরা দুজন দুজনকে কতটা পছন্দ করি। তারপর তো ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু 3 মিনিট হওয়ার আগে শু বলে আমি তোমার মতো একটা বোকা মেয়েকে কি করে পছন্দ করতে পারি? তুমি তো একটা গণিতের উত্তরও ঠিক করে করতে পারো না। অ্যানেন খুব এক্সাইটেড ভাবে ওকে জিজ্ঞাসা করে তার মানে আমি যখন সব গণিতের উত্তর ঠিক করে করতে পারবো তখন কি তুমি আমাকে পছন্দ করবে? চলো আমরা এক্ষুনি পড়তে যাব। এই বলে তো অ্যানেন শুয়ের হাত ধরে ওখান থেকে দৌড়াতে শুরু করে। পরের দিন সকালে শু দেখে অ্যানেন তো রানিংয়ের জন্য আসেনি। তারপর যখন অ্যানেনকেও ফোন করে তখন জানতে পারে অ্যানেন তো এতক্ষণে রানিং শেষ করার পর লাইব্রেরিতে পড়তেও বসে গেছে। শু ওখানে পৌঁছে ওকে বলে যে আমার বানানো শিডিউলটাই খুব ভালো, তুমি তার থেকে বেশি পরিশ্রম কেন করছো? অ্যানেন ওকে বলে কারণ আমি প্রচুর পড়তে চাই, যাতে আমার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর তুমি আমাকে পছন্দ করো। আর তারপর ওকে ধরে বলে তাড়াতাড়ি আমাকে এই প্রশ্নের উত্তরটা করে দাও। আর এরপর থেকে তো অ্যানেন ক্লাসে বসেও একা একা পড়তেই থাকে, যেটা দেখে কিয়াও ওকে সাহায্য করে। অ্যানেনের তো এতটাই পড়ার ইচ্ছে হয়েছিল যে সে তো এখন রাতে ঘুমানো বাদ দিয়ে পড়াশোনা করছিল। শু ওকে বলে যে তুমি এখন বিশ্রাম করো, কিন্তু অ্যানেন তো শুয়ের কথা শুনছিলই না, যেটা দেখে শু ওকে বলে চলো আমার সঙ্গে এক্ষুনি ঘুমোতে। যেটা শুনে অ্যানেন তো হাঁ করে থাকে। আর তারপর তো শু জোর করেই অ্যানেনকে তার বিছানায় শুইয়ে দিচ্ছিল, কিন্তু অ্যানেন তো কিছুতেই ঘুমোতে চাইছিল না। কিন্তু শু তখন অ্যানেনের এতটাই কাছে ছিল যে অ্যানেন তো একটু ঘাবড়েই চুপ করে যায়। তো শু ওকে গুড নাইট বলেই ওখান থেকে চলে যায়।
পরের দিন সকালে সু তো অ্যানেনকে ঘুম থেকে ডাকতেও যায়, কিন্তু অ্যানেন তো তখনও ঘুমিয়েছিল। আর যেটা থেকে সু ভাবে অ্যানেন বোধহয় নাটক করছে। তখন তো সু অ্যানেনকে ঘুম থেকে তোলার অনেক পদ্ধতি অবলম্বন করে, কিন্তু অ্যানেন তো কিছুতেই ঘুম থেকে উঠছিল না। সু বাধ্য হয়ে অ্যানেনকে বলে, তুমি যদি এক্ষুনি ঘুম থেকে উঠে পড়ো তাহলে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তুমি যদি আমাকে কিসও করতে চাও তাহলেও আমি সেটাই রাজি। আর তারপরে সু দেখে যে অ্যানেনের গায়ে তাপমাত্রা তো অনেকটাই বেশি। আর তারপর তো সু অ্যানেনকে ঘুম থেকে তোলার জন্য ল্যাঙ্গুয়েজ গডকে ডেকে পাঠায়। আর ল্যাঙ্গুয়েজ গড ওর তাপমাত্রা চেক করার পর বলে যে অ্যানেনের তো জ্বর এসছে। ল্যাঙ্গুয়েজ গডের কথা মতোই সু অ্যানেনের খেয়াল রাখা শুরু করে দেয়। আর সু তো আবার অ্যানেনের বিছানার চারিদিকে খেলনা রাখতেও শুরু করে দেয়, যাতে অ্যানেনের ঘুম থেকে ওঠার পর একটু ভালো লাগে। আর তারপর তো সু ল্যাঙ্গুয়েজ গডকে আবারও জিজ্ঞাসা করে যে এখনো পর্যন্ত অ্যানেন কেন উঠছে না। ল্যাঙ্গুয়েজ গড ওকে বলে, আরে অ্যানেন বোধহয় একটু টায়ার্ড হয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যে অ্যানেন ঘুম থেকে উঠেই পড়বে। আর তারপর তো ল্যাঙ্গুয়েজ গড ওকে এটাও বলে যে তোমার যদি এতই তাড়াহুড়ো তাহলে তুমি অ্যানেনকে কিস করেও ঘুম থেকে তুলতে পারো। আর ল্যাঙ্গুয়েজ গডের কথা মতোই সু তো অ্যানেনকে কিস করার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিল। আর তখনই আবার ল্যাঙ্গুয়েজ গড ফিরে আসে আর ওকে বলে, তুমি এটা কি করছো? সু বলে, তুমিই তো বলেছিলে অ্যানেনকে এইভাবে ঘুম থেকে তোলা যাবে। কিছুক্ষণ পর অ্যানেন তো ঘুম থেকে উঠে পড়ে। আর ল্যাঙ্গুয়েজ গড তখন ওকে বলে, তুমি যদি চাও তাহলে তুমি আমাদের ডিপার্টমেন্টে আসতে পারো, কারণ তুমি আমাদের ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে গেলে তোমার আর জ্বর আসবে না। অ্যানেন বলে, আমার তো ছোটবেলা থেকে এই ভাষা খুব পছন্দ ছিল, আর তখন আমার গণিত একদমই ভালো লাগতো না, কিন্তু এখন আমার গণিত ভালো লাগে, কারণ গণিতের মধ্য দিয়েই জীবনের অনেক সমস্যাই সমাধান করা যায়। আর এই কথাটা সুই আমাকে বলেছিল, আর তাই তো আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করব না। আর এইসব কথাবার্তা তো সুও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। একটু পরে সে রুমের মধ্যে গিয়ে ল্যাঙ্গুয়েজ গডকে বলে, তুমি অ্যানেনকে এখন বিরক্ত করা বন্ধ করো। আর ল্যাঙ্গুয়েজ গড ওখান থেকে চলে যাওয়ার পর অ্যানেন তো সুয়ের কাছে ক্ষমা চায় আর এটা বলে, তোমার তৈরি করা টাইম টেবিলই আমার মেনে নেওয়া উচিত ছিল। আমি বেশি পড়ার চক্করে নিজেকে অসুস্থই করে ফেলেছি, আর আমি তো এত কিছু করছিলাম যাতে তুমি আমাকে একটু পছন্দ করো। তখন তো সুওকে বলে, তোমার এত কিছু করার একদমই দরকার নেই, কারণ আমি এমনিতেও তোমাকে পছন্দ করি। সুয়ের এই কথা শুনে অ্যানেন তো বেশ অবাক হয়। অ্যানেন ওকে বলে যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে এরকম কথা বলতে হবে না। যেটা শুনে সু বলে, আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি না। আমি প্রথমে জানতাম না কাউকে লাইক করলে কী রকম মনে হয়, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আর আমি তোমাকে সত্যিই পছন্দ করি, আর সেটা আমি তোমার কাছে প্রমাণও করে দেখাতে পারি। এই বলেই তো সু তার শার্টের বোতামগুলো খুলতে শুরু করে, যেটা দেখে অ্যানেন তো খুবই ঘাবড়ে যায়। আর এটা বলে, তোমাকে প্রমাণ করতে হবে না, আর তাছাড়া আমি এইসবের জন্য এখনো রেডি নই। কিন্তু সু তো ওর শার্টের কয়েকটা বোতাম খুলে ওকে দেখায়, আর এটা বলে, দেখো আমার হার্টেও তোমার নামই লেখা আছে, কারণ আমি প্রথম থেকেই তোমারই। এটা শুনে অ্যানেন তো খুব খুশি হয়ে যায়। আর তারপর তো অ্যানেন এবং সু দুজনে সমুদ্রের পাড়ে ডেটে যায়, যেখানে সু তো অ্যানেনকে কোলে তুলে নেয়। আর এইটা বলে, আমার মধ্যে ইতিহাস এবং ইংলিশ গডের থেকে বেশি শক্তি আছে না। আসলে সু তো এই ব্যাপারটা নিয়ে জেলাস ছিল। ইতিহাস এবং ইংরেজির ভগবান একবার অ্যানেনকে কোলে তুলেছিল। তো অ্যানেন ওকে বলে যে তোমার এরকম জেলাস হওয়ার একদমই দরকার নেই। হ্যাঁ, হতে পারে তুমি একটু কম রোমান্টিক, কিন্তু তুমি অন্য কারোর থেকে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সু ওকে বলে, তোমার মনে হয় আমি খুব কম রোমান্টিক? তো অ্যানেন ওকে না বলে, কিন্তু সু সমুদ্রের পাড়ে একটা ইকুয়েশন লিখে অ্যানেনকে সলভ করতে বলে। অ্যানেন বলে, তুমি ডেটে এসেও আমাকে গণিত করতে বলছো? আর তারপর তো অ্যানেন সেই গণিতের প্রবলেমটাকে সলভ করতে শুরু করে, যার উত্তরটা হার্ট শেপে হয়েছিল। তখন তো অ্যানেন খুব খুশি হয়ে যায়, আর সুকে বলে, তুমি সব থেকে বেশি রোমান্টিক। আর তারপর তো সু অ্যানেনকে একটা গিফটও দেয়, যেটা দেখে অ্যানেন তো আরো বেশি খুশি হয়ে যায়। পরের দিন ক্লাসে অ্যানেন তো কিয়াওকে বলে, এবারের পরীক্ষায় আমি 80 নম্বর পেয়েছি। কিন্তু কিয়াও তো ওর কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। আসলে কিয়াও তো তখন ইউএন এর সঙ্গে চ্যাটিং করতেই ব্যস্ত ছিল। পরের দিন তো সু বাকি বিষয়ের ভগবানদেরকেও ওর বাড়িতে ডেকে নেয়, যাতে অ্যানেন ওদের কাছ থেকে পড়াশোনা করে বাকি বিষয়গুলোতেও ভালো নম্বর পেতে পারে। সেদিন তো ল্যাঙ্গুয়েজ গডও সুয়ের বাড়িতে আসে সুয়ের সঙ্গে কথা বলতে। তখন তো অ্যানেন লুকিয়ে লুকিয়ে ওদের কথাবার্তা শুনতে শুরু করে। ল্যাঙ্গুয়েজ গড তো সুকে বলে, তুমি অ্যানেনকে ডেট করছো, কিন্তু তুমি তো ভালো করেই জানো যে তোমার এই মিশনটা কমপ্লিট হওয়ার পর তোমাকে অন্য একটা মিশনে যেতে হবে। আর এই কথাটা যদি অ্যানেন জানতে পারে তাহলে তুমি বুঝতেই পারছো অ্যানেন কতটা দুঃখ পাবে। সু বলে, হ্যাঁ আমি জানি। এগুলো শুনে অ্যানেন ভাবে সু তাহলে আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যানিং করেই ফেলেছে, কিন্তু আমাকে একবারের জন্যও বলেনি। আর তারপর তো সে ল্যাঙ্গুয়েজ গডের কাছে গিয়ে বলে যে আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাই। তখন তো সু ওকে জিজ্ঞাসা করে এইসবের মানেটা কি। তখন অ্যানেন বলে যে আমি আর গণিত নিয়ে পড়াশোনা করতেই চাই না। পরের দিন অ্যানেন যখন ক্লাসেই ছিল সু ওর সঙ্গে দেখা করতে আসে, কিন্তু অ্যানেন তো ওকে দেখার পরেও ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন সু ওকে আটকায় আর এটা বলে, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আর গণিত নিয়ে পড়াশোনা করতে চাও না। তখন তো অ্যানেন বলে যে গণিত তো আমার প্রথম থেকেই পছন্দ ছিল না। তখন তো সু বলে, তুমি কি সত্যি কথাই বলছো? তখন অ্যানেন বলে, না
আমি গণিত পছন্দ করি, কিন্তু আমি তোমাকে তার থেকেও বেশি পছন্দ করি। আমি যদি গণিত নিয়ে পড়াশোনা না করি তাহলে তোমার মিশন কমপ্লিট হবে না, আর তখন তুমি আমাকে ছেড়ে যেতেও পারবে না। তখন তো শুয়োকে বোঝায় আর এটা বলে, তোমার তো পড়াশোনা নিজের জন্য করা উচিত, আমার জন্য নয়। আর তুমি কি ভুলে গেছো এতদূর পর্যন্ত আসার জন্য তুমি কি কি করেছো? তখন তো অ্যানেন ওকে বলে যে আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি কারণ আমি তোমাকে পছন্দ করি। তখন তো শু বলে, তুমি যদি শুধুমাত্র আমাকে পছন্দ করার জন্য পড়াশোনা করছো তাহলে তো আমার তোমাকে পড়ানোই ঠিক নয়। তখন তো অ্যানেন বলে যে এরকম ব্যাপারটা নয়, কিন্তু শু তো ওখান থেকে চলে যায়। আর তাই তো অ্যানেন কান্নাকাটি করতেই শুরু করে দেয়। আর তারপর ল্যাঙ্গুয়েজ গডকে জিজ্ঞাসা করে যে কাউকে পছন্দ করা কি খুবই খারাপ? আমি তো শুধুমাত্র শুকে আমার কাছে রাখতে চাই। এটা শুনে ল্যাঙ্গুয়েজ গড ওকে বলে, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো শুয়ের আরো বেশি কষ্ট হবে। তার সৃষ্টিই তো তোমাকে পড়ানোর জন্য হয়েছে, আর তুমি যদি পড়াশোনা না করো তাহলে সে কিছুদিনের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে। তখন তো অ্যানেন বলে, আমি যদি পড়াশোনা করি তাহলে তো শুয়ের মিশন কমপ্লিট হয়ে যাবে আর সে আমাকে ছেড়েও চলে যাবে। যেটা শুনে ল্যাঙ্গুয়েজ গড বলে, এখানে মিশন কমপ্লিট হওয়ার পর ও অন্য মিশনে যাবে, কিন্তু তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত সে যদি তার মিশন কমপ্লিট না করতে পারে তাহলে তো ও সবসময়ের জন্যই অদৃশ্য হয়ে যাবে। মানুষের ভাষা দিয়ে যদি বোঝাই সে মরে যাবে। আর তুমি কি তাকে মারতে চাইছো? তখন তো অ্যানেন না বলে। অ্যানেন তো ওকে জিজ্ঞাসাও করে যে আর কোনো রাস্তা কি নেই। তখন ল্যাঙ্গুয়েজ গড তো না বলে আর এটা বলে যে তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তো কোনোদিনই হওয়া সম্ভব ছিল না। তখন তো অ্যানেন বলে, আমি বুঝতে পেরেছি। এদিকে মিস্টার শুও তো বেশ কষ্টেই ছিল। কিছুদিনের মধ্যেই অ্যানেনের ফাইনাল এক্সাম, আর তাই তো সে খুব বেশি পরিমাণে পড়াশোনা করতে শুরু করে। আর তারপর শুয়ের কাছে গিয়ে বলে, এরপর থেকে আমি কোনোদিন গণিত পড়া বন্ধ করব না, তুমি আমাকে পড়াবে তো? তখন তো শু হ্যাঁ বলে। এটা শুনে অ্যানেনের চোখে তো জল চলে আসে, যেটা থেকে শু আবার ওর চোখের জল মুছিয়ে দেয়। আর তারপর শু ফাইনালি অ্যানেনকে ফাইনাল এক্সামের জন্য পড়াশোনা করাতে শুরু করে। অ্যানেন তো শুয়ের হাত ধরতে চাইছিল, যেটা দেখে শু নিজে থেকেই অ্যানেনের হাতটা ধরে। আর এতে তো অ্যানেন খুব খুশি হয়। শু তো ওকে এটাও বলে যে এরপর থেকে আমি তোমাকে কোনোদিন আর বোকা বলবো না। তখন তো অ্যানেন বলে, কিন্তু আমার একটা রিওয়ার্ড চাই। এটা শুনে শুয়ের গলায় থাকা মাফলারটা সে অ্যানেনকে পরিয়ে দেয়, যেটা দেখে অ্যানেন বলে এইটুকুতে হবে না। আর তারপরেই তো ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যায়, যেটা দেখে অ্যানেন তো নাচতে নাচতে শুকে বলে, হ্যাপি নিউ ইয়ার শু। তখন তো শু ওকে হ্যাপি নিউ ইয়ার জানায়। আর তারপর অ্যানেন বলে যে তুমি কি জানো কাপলরা নিউ ইয়ারে কি করে? তখন তো শু না বলে। আর তাই তো অ্যানেন শুয়ের খুব কাছের দিকে চলে যায় আর এটা বলে, বয়ফ্রেন্ড তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে একটা কিস দিতে পারবে? কিন্তু শু তো এরকম কিছু করলো না, যেটা থেকে অ্যানেন খুব দুঃখ পেয়েই ওখান থেকে চলে যায়। রাতে যখন অ্যানেন ঘুমিয়েই ছিল তখন তো শু ওর কাছে যায় আর ওকে ওই অবস্থায় একটা কিস করে। আর তারপর তো শু ওকে সরিও বলে। আর শু ওখান থেকে চলে যাওয়ার পর, আমি তোমার কাছ থেকে সরি শুনতে চাইছিলাম না, আমি তো চাইছিলাম তুমি এটা বলো যে তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু শু তো বাইরে এসে অ্যানেনকে বলে, আমি তোমাকে ভালোবাসি। অ্যানেনের তো ফাইনাল এক্সাম শুরু হয়ে যায়। এদিকে শু তো এটাই ঠিক করে যে ওর রেজাল্ট বেরোনোর আগে এসে চলে যাবে। অ্যানেন তো খুবই টেনশনে ছিল যে ওর যদি রেজাল্ট ভালো না হয় তাহলে সে কি করবে। তখন তো শু ওকে চিন্তা করতে বারণ করে। অ্যানেন শুকে জিজ্ঞাসা করে যে এর পরের মিশন কবে থেকে শুরু হবে তোমার? পরের মিশনে তোমাকে কি দেখতে খারাপ লাগবে? কারণ আমি চাই না তোমাকে আর কেউ পছন্দ করুক। তখন তো শু ওকে বলে যে আমাকে মিস্টার শু নয় বয়ফ্রেন্ড বলে ডাকো। তখন তো অ্যানেন ওর কাঁধে মাথা রেখে বলে, বয়ফ্রেন্ড তোমার কথা যদি ভবিষ্যতে আমার মনে পড়ে তাহলে আমি কি করব? তখন শু বলে, তখন তুমি গণিত পড়তে শুরু করে দেবে, কারণ গণিত পড়া শুরু করলেই তোমার খুব ভালো লাগবে, কারণ গণিত পুরো বিশ্বেই আছে। আর তাই তো গণিত পড়ার মধ্য দিয়েই তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। এইগুলো শুনে তো অ্যানেনের চোখে জল চলে আসে, যেটা থেকে শু ওকে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন? তখন অ্যানেন বলে, না আমি কান্নাকাটি করছি না। তখন তো শু অ্যানেনকে গালে একটা চুমু দেয় আর ওর কান্না বন্ধ করার চেষ্টাও করে। পরের দিন অ্যানেন ক্লাসে পৌঁছাতেই সবাই তো হাতে তালি দিতে শুরু করে, কারণ এবারের পরীক্ষায় অ্যানেন তো প্রথম হয়েছে, যেটা দেখে অ্যানেন তো খুবই খুশি হয়। আর কিয়াও তো অ্যানেনের জন্য খুব খুশিই ছিল। আর অ্যানেন তো কিয়াওকে ধন্যবাদ আর এটা বলে যে তুমি যদি আমাকে চ্যালেঞ্জ না করতে তাহলে আমি গণিতে কোনোদিনই প্রথম হতে পারতাম না। আর যেতে যেতে সে কিয়াওকে বলে যে আমি যে ক্লাসে প্রথম হয়েছি আমি তাকেই বলতে চাচ্ছি যাকে আমি খুব পছন্দ করি। অ্যানেন যখন যাচ্ছিল তখন তোর ইউএনের সঙ্গে দেখা হয় আর ইউএন ওকে বলে যে তুমি ক্লাসে প্রথম হয়েছো, তার মানে কিয়াও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, আমি এক্ষুনি যাচ্ছি কিয়াওকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন তো অ্যানেন ওকে বলে যে এইভাবে সান্ত্বনা দেওয়ার কি মানে, তুমি বরং কিয়াওয়ের কাছে গিয়ে কনফেস করে দাও। অ্যানেন তো তারপর দৌড়ানো শুরু করে আর এটাই ভাবে আমাকে এখনই শুয়ের কাছে গিয়ে এই খুশির খবরটা জানাতে হবে। এদিকে কিয়াও তো ইউএনকে জিজ্ঞাসা করে যে অ্যানেন তোমাকে কি বললো? তখন তো ইউএন বলে কিছুই বলেনি। আর সে কিয়াওকে জিজ্ঞাসা করে যে অ্যানেন কিয়াওকে কি বলেছে। তখন তো কিয়াওকে বলে যে সে আমাকে বলেছে সে যে এই ক্লাসে প্রথম হয়েছে সেই ব্যাপারটা তার ক্রাশকে জানাতে যাচ্ছে। আর কিয়াও তো এটাও বলে যে আমার মনে হয় ওর ম্যাথসের টিচারই ওর ক্রাশ।
কিন্তু তুমি এই ব্যাপারটা নিয়ে কষ্ট পাচ্ছ না তো? তখন ইউএন বলে, না না, আমি তো আমাদের ছোটবেলার বন্ধুত্বটাকেই অন্য কিছু ভেবে ফেলেছিলাম। তখন কিয়া ওকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখন কাকে পছন্দ করো? তখন তো ইউএন একটু লজ্জা লজ্জা করেই বলে, তোমাকে পছন্দ করি। তখন কিয়াও বলে, কি বললে, একটু জোরে বলো। তখন তো ইউএন বলে, আমি তোমাকে পছন্দ করি কিয়াও। এদিকে অ্যানেন তো শুয়ের বাড়িতে তাকে খুশির খবরটা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু শু তো ততক্ষণে ওখান থেকে চলেই গিয়েছিল, যেটা থেকে অ্যানেন তো খুব কান্নাকাটি করতে শুরু করে। এদিকে শুকে তো বলে দেওয়া হয় যে ওর মিশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শু তো এই ব্যাপারটা নিয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয়, আর এইটাই বলে যে আমি অ্যানেনের থেকে দূরে থাকতে পারবো না। আর এই কথাটার সঙ্গে সঙ্গেই শু তো অদৃশ্য হয়ে যায়। অ্যানেন তো শুকে খুঁজতে খুঁজতেই সমুদ্রের পাড়ে চলে আসে, আর সেখানে শুকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। শু তো ওকে বলে, তোমাকে আমাদের সমস্ত কথাই ভুলে যেতে হবে, আর আমাকেও এখান থেকে যেতে হবে। তখন তো অ্যানেন কান্নাকাটি করতে শুরু করে, আর এটা বলে যে আমি আমাদের কোনো কথাই ভুলতে চাই না, আর আমি তোমাকেও কোথাও ছেড়ে যেতে চাই না। শু তো ওকে একটা কিস দিয়ে গুড বাই বলে দেয়, কিন্তু অ্যানেন তো খুব কান্নাকাটি করেই ওকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু শু তো চলে যায়। অ্যানেনের তো তারপর লাইব্রেরিতেই ঘুম ভাঙে, আর ঘুম থেকে উঠে দেখে ও তো কান্নাকাটিই করছে। তখন ও তো এটাই ভাবে যে আমি কি এক্ষুনি একটা স্বপ্ন দেখলাম, নাকি পুরো ব্যাপারটাই একটা স্বপ্ন ছিল। আর তারপর তো সে তার বইগুলোকে নিয়ে ওখান থেকে যাওয়া শুরু করে, আর তখনই ওকে পেছন থেকে কেউ ডাকে। অ্যানেন তো পেছন থেকে ঘুরে দেখে শু দাঁড়িয়ে আছে। তখন তো খুব খুশি হয়ে বলে, মিস্টার শু। তখন তো ছেলেটি বলে, কে শু? আমি তো তোমার হাই স্কুলের সিনিয়র। আর তারপর তো সেই সিনিয়রটি বলে যে আমাদের তো অনেক বছর আগে দেখা হয়েছিল, তোমার কি মনে আছে? কিন্তু অ্যানেন তো ওই কথার উত্তর না দিয়ে ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে আছে তুমি আমাকে গণিত পড়িয়েছিলে, আর তুমি আমার বয়ফ্রেন্ডও ছিলে। তখন তো সিনিয়রটি বলে, তুমি আমাকে এইসব কি বলছো? তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে? এবার তো অ্যানেনের মন খারাপ হয়ে যায়, আর সে তো তখন ফিরেই চলে যাচ্ছিল, কিন্তু সিনিয়র তো আবার ওকে ডাকে, আর সিনিয়রটা অ্যানেনকে এটাই বলে, আমিও এক্ষুনি খুব বড় একটা স্বপ্ন দেখলাম। তখন তো অ্যানেন বলে, শু? তখন তো সিনিয়রটি বলে যে আমি ফাইনালি তোমাকে খুঁজে পেয়ে গেছি, আমি তোমাকে খুব ভালোবাসি বোকা মেয়ে। আর এইভাবেই তো এই পুরো ড্রামাটাই শেষ হয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ড্রামাটা তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।